দেখো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি পড়বো? সেমিস্টার 1 এর কেমিক্যাল কাইনেটিক্স পড়া হচ্ছে আজকে ক্লাসে। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে লেকচার 7, তাই তো? 7 না 8 রে? স্যার 8 হবে। 8 স্যার, 8 হবে স্যার। হুম, লেকচার 8। তারিখ হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, আমরা বেসিক্যালি আজকে যেটা পড়বো এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন। আচ্ছা, সেইটার আগে এই দু একজনের কিছু ডাউট ছিল, সেইটা একটুখানি করে নেওয়া যাক। ডাউট ক্লিয়ারিং। আচ্ছা, ডাউট ক্লিয়ারিং এ হচ্ছে প্রথম যে প্রবলেমটা তোমাদের একজন বললে, দুজন বললো দাদা, যে কেসিপি ভার্সেস টিসিপি, মানে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কিরকম জিনিস আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো মানে সিচুয়েশনটা তুমি এইরকম করে ভাবছো যে কোন একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্ট আছে, ধরো এ। এবার এই রিয়াক্ট্যান্টটা দুটো পসিবল প্রোডাক্ট ধরো তৈরি করতে পারে। এই রিয়াক্ট্যান্ট দুটো পসিবল প্রোডাক্ট তৈরি করতে পারে। ধরে নাও একটা হচ্ছে তোমার বি, আর একটা ধরো তৈরি করতে পারে হচ্ছে সি। আচ্ছা, এ থেকে যে বি তৈরি হচ্ছে, এটা একটা অ্যাক্টিভেশন, মানে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে যাচ্ছে, এবং সেই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তার নাম দিচ্ছি লেসছে ট্রানজিশন স্টেট ফর, ধরে নাও তোমার এ থেকে বি, আর এইটা ধরে নাও তোমার ট্রানজিশন স্টেট মানে এ বি এর মধ্যে ট্রানজিশন স্টেট, আর এইটা ধরো ট্রানজিশন স্টেট আমি জাস্ট বলছি এ তার সঙ্গে সি এর করসপন্ডিং ট্রানজিশন স্টেট এইটা, মানে এ থেকে বি ভায়া একটা ট্রানজিশন স্টেট যাচ্ছে, আর এ থেকে সি ভায়া একটা ট্রানজিশন স্টেট যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে এ এবং বি, এই যে স্টেপটা সেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে আছে, এই যে স্টেপটা সেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এবারে সিচুয়েশনটা কি হচ্ছে দেখো, যে বলা হয়েছে যে তুমি যদি এই কেসিপি ভার্সেস টিসিপি দেখতে চাও, তাহলে প্রথম কথা হচ্ছে বোথ দ্য রিয়াকশন মাস্ট বি রিভার্সিবল। তার মানে কন্ডিশনটা হচ্ছে এরকম, তিনটে কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হচ্ছে। কন্ডিশনস টু বি স্যাটিসফাইড। কন্ডিশনস টু বি স্যাটিসফাইড। আচ্ছা, কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হচ্ছে না? প্রথম কথা হচ্ছে যে বোথ দ্য রিয়াকশন হ্যাজ টু বি রিভার্সিবল। হ্যাভ টু বি রিভার্সিবল, এইটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বি আবার সি এর মধ্যে একজন তোমার বেশি স্টেবল হতে হবে দেন দ্য আদার। তাহলে ধরো লেট বি ইজ মোর স্টেবল দেন সি। ধরে না বিটা হচ্ছে বেশি স্টেবল দেন সি, আর তাহলে এটা হতে হবে মানে দেন ট্রানজিশন স্টেট ফর এ টু বি, এই যে ট্রানজিশন শুড বি less stable than transition state corresponding to A to C. মাইক্রোফোন অফ কর দে, কার মাইক্রোফোন অন রয়ে গেছে। দেখো তাহলে কি বললাম, যে এই দুটো প্রোডাক্টের মধ্যে একজন বেশি স্টেবল হলো, লেসে বিটা হচ্ছে মোর স্টেবল দেন সি, তাহলে বি এর করসপন্ডিং যে ট্রানজিশন স্টেটের ক্ষেত্রে লেস স্টেবল হবে তখন। তাই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যেটা হচ্ছে যে প্রথম কথা রিয়াকশনটা রিভার্সেবল হতে হবে, 2 নম্বর হচ্ছে দুটো যে পসিবল প্রোডাক্ট তার মধ্যে একজন স্টেবল হতে হবে, একজন মোর স্টেবল একজন কম স্টেবল হতে হবে,
আর মোর স্টেবলটা যেটা হবে সেটা হচ্ছে হায়ার অ্যাক্টিভেশন পিরিয়ড দিয়ে যাবে, অর্থাৎ তার ট্রানজিশন স্টেটটা হচ্ছে লেস স্টেবল হবে এইটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে কেসিপি ভার্সেস টিসিপির গল্পটা তখনই আসবে মানে যে প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হবে সে যদি মেজর প্রোডাক্ট হয় সেটাকে বলে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এবং এই পার্টিকুলার কেসে যার ট্রানজিশন স্টেটটা হচ্ছে মোর স্টেবল, তার অ্যাক্টিভেশন বেরিয়ারটা কম, এই অ্যাক্টিভেশন বেরিয়ারটা যদি কম হয় তার করসপন্ডিং প্রোডাক্টটা হবে তোমার কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এই পার্টিকুলার কেস যে এক্সাম্পল দিদি কি সি শুড বি কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কারণ এ থেকে সি যাওয়ার যে ট্রানজিশন স্টেটটা তার সেটা হচ্ছে মোর স্টেবল হয়ে যাওয়ার জন্য এ থেকে সি যাওয়াটা হবে হচ্ছে লোয়ার অ্যাক্টিভেশন বেরিয়ারের থ্রু দিয়ে। আর এবারে কথাটা হচ্ছে যে এ থেকে সি ধরো তাড়াতাড়ি তৈরি হয়ে গেল বটে, বি হয়তো অত তাড়াতাড়ি তৈরি হলো না, কিন্তু এ এবং সি তাদের মধ্যে অ্যাক্টিভেশন বেরিয়ারটা কম হয়ে যাওয়ার জন্যে সি কিন্তু অনেক সহজে এতে ফিরে আসবে, বি কিন্তু অত সহজে এতে ফিরে যাবে না। তাহলে সি যদি সহজে এতে ফিরে আসে, বি অল্প ফিরে এলো, তারপরে আবার তারা ডিস্ট্রিবিউটেড হবে, তাহলে এই কাজ যখন বারবার 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 হবে দিনের শেষে তুমি যেটা দেখতে পাবে যে বিতে যে যাচ্ছে সে যেহেতু ফিরে আসছে না, লং টাইমে তোমার এই বিটা মেজর প্রোডাক্ট হয়ে যাবে, তখন এই বিটাকে বলা হবে তোমার শুড বি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। অর্থাৎ যে প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হচ্ছে সে যদি মেজর প্রোডাক্ট হয় তাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, আর যে প্রোডাক্টটা মোর স্টেবল সেটা যদি মোর স্টেবল হয় তাকে বলা হয় থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। তো সি শুড বি কেসিবি, কেন না অ্যাজ সি ইজ ফর্মড ইন ফাস্টার রেট, আর বিটা কেন তোমার থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কারণটা হচ্ছে অ্যাজ বি ইজ মোর স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল। এবার আমি যেটা তোমার দেখিয়েছিলাম একটা অ্যাক্টিভেশন মানে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দিয়ে এই জিনিসটাকে আমি এক্সপ্লেন করেছিলাম আর কি। সেটা হচ্ছে এদিকে ধরো তুমি রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করছো, অর্থাৎ রিয়াকশনটা সময়ের সাথে যে প্রসিড করছে তার জন্য রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট তাদের জিওমেট্রি কিছু চেঞ্জ হবে আর কি, সেটা আমি রিয়াকশন কোঅর্ডিনেট বরাবর লিখছি। আর এই বরাবর ধরে নাও আমি পোটেনশিয়াল এনার্জিটাকে প্লট করছি, ধরে নাও এই হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট লেটস এ। আর এ থেকে দুটো পসিবল প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে বি আর সি, যেখানে বিটাকে বলা হচ্ছে মোর স্টেবল। তাহলে বি যদি মোর স্টেবল হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিতে বিটা অনেক নিচে থাকবে, আর সি যদি সেই রেসপেক্টে কম স্টেবল হয় তাহলে সিটা কিন্তু তোমার উপরে থাকবে। তাহলে এইটা হচ্ছে ধরে নাও তোমার বি, এটা হচ্ছে তোমার করসপন্ডিং সি, ঠিক আছে? তাহলে মানে মানে সবসময় পোটেনশিয়াল এনার্জিতে যার পোটেনশিয়াল এনার্জি কম সে হচ্ছে তত বেশি স্টেবল। তাহলে এখানে আমি ধরেছি এ থেকে যে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে বিসি দুজনই হয়তো এর থেকে বেশি স্টেবল, কম স্টেবল হতে পারে সেটা কিছু নয়, মানে আমি ধরে নিচ্ছি রিয়াকশনগুলো এক্সোথার্মিক আর কি। এবারে বিটা মোর স্টেবল দেন সি, সেখানে বি আর সি তাদের রিলেটিভ পজিশনটা কেন ঠিক থাকে, বিটা বেশি নিচে আছে সেটা হচ্ছে বেশ কিছুটা উপরে আছে। আর কি বলা হচ্ছে, আর যেটা বলা হচ্ছে যে ট্রানজিশন স্টেট অফ এ বি শুড বি লেস স্টেবল দেন ট্রানজিশন স্টেট অফ এসি। আচ্ছা, এবার ট্রানজিশন স্টেট যদি লেস স্টেবল হয় তার করসপন্ডিং এনার্জিটা বেশি, তাহলে এইটা হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট এ থেকে বিতে ট্রানজিশনের জন্য, আর এ থেকে সি এর জন্য করসপন্ডিং ট্রানজিশন স্টেটটা কম্পারেটিভলি বেশি স্টেবল। তাহলে এ থেকে সিতে ট্রানজিশনের জন্য ট্রানজিশন স্টেটটা ধর আমি এখানে লিখছি, ঠিক আছে? তাহলে এবারে কথাটা হচ্ছে যে এই যে তোমার রিয়াক্ট্যান্ট, সে রিয়াক্ট্যান্ট যে তোমার এইখানে আসছে এটা কি দিয়ে আসবে না এই অ্যাক্টিভেশন বেরিয়ারের থ্রু দিয়ে তাকে আসতে হবে, এভাবে তাকে আসতে হচ্ছে। আর এ যে এখান থেকে এখানে যাচ্ছে সে কিভাবে যাবে, এইভাবে থেকে যেতে হবে। তাহলে দেখো, তাহলে এ সে যখন বি এবং সিতে যাচ্ছে, প্রথম কথা হচ্ছে বি তাড়াতাড়ি যাবে না সি তাড়াতাড়ি যাবে না, অবভিয়াসলি হচ্ছে এ থেকে সি তাড়াতাড়ি যাবে, কারণ তার যে করসপন্ডিং অ্যাক্টিভেশন বেরিয়ারটা, এই যে অ্যাক্টিভেশন বেরিয়ারটা সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটা অনেক কম। আর এ থেকে সি অনেক স্লোলি যাবে, কারণ এ থেকে সি এর মধ্যে যে অ্যাক্টিভেশন বেরিয়ারটা সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটা কিন্তু অনেকটা বেশি। তার মানে আমার মানে ধরো তুমি মাঝখান থেকে তোমার দুদিকে যাওয়ার সম্ভাবনা, একদিকে প্রাচীর হচ্ছে কম হাইটে, একদিকে প্রাচীরটা হচ্ছে বেশি হাইটে, তুমি কোন দিকে যাবে? অবভিয়াসলি হচ্ছে যেদিকে তোমার প্রাচীরটা হচ্ছে তোমার কম হাইটে তুমি সেই দিকে যাবে। তার মানে শুরুর দিকে খুব তাড়াতাড়ি করে এ থেকে সি তৈরি হবে, সেখানে সিটা ফার্স্ট অর্ডারে তৈরি হলো, সেখানে সিটা মেজর প্রোডাক্ট হলো, সেখানে সি সুবিধা কাইনেটিক্যালি কন্ট্রোল করে, যেটা আমি এখানে উল্লেখ করেছি। আর বি সেই রেসপেক্টে প্রথমে বেশি তৈরি হতে পারবে না। কিন্তু এবারে কথাটা হচ্ছে যে যেমন যে এ থেকে সি যাওয়া এই ফরওয়ার্ড রিয়াকশনের জন্য অ্যাক্টিভেশন বেরিয়ারটা যেমন কম,
আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন কনসিডার করেছে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য কিন্তু অ্যাক্টিভেশন বেরিয়ারটা কম। আবার মানে আমি যে সি থেকে যদি এ, মানে রিভার্সেবল রিয়াকশন মানে কি, সি আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনের থ্রু দিয়ে এতে ফিরতে পারে, বি আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনের থ্রু দিয়ে এতে ফিরতে পারে। এবার কথাটা হচ্ছে কে বেশি ফিরবে আর কে কম ফিরবে। দেখো সিকে যদি ফিরতে হয়, বিকে যদি ফিরতে হয়, অনেকটা বেশি বেরিয়ার ক্রস করে তাকে ফিরতে হচ্ছে, মানে তুমি অনেক গভীর খাদে পড়ে গেছো, সেইখান থেকে তোমার এখানে ফেরাটা কঠিন। কিন্তু এখানে তুমি যে শ্যালো খাদে পড়েছো, সেখান থেকে এখানে তুমি সহজে ফিরে পড়তে পারছো। তার মানে প্রথম ধাপে এখানে অনেক বেশি গেল, এখানে কম গেল, কিন্তু এখানে যে যতটুকু গেল সে প্রায় পুরোটাই এখানে রয়ে গেল, এ জাস্ট এখানে ফিরে যাচ্ছে না। কিন্তু এখানে যে গিয়েছিল তা সবাই প্রায় এখানে ফিরে চলে এলো, পরের বার আবার ডিস্ট্রিবিউটেড হবে। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে যে মানে মানে এই মানে হয় না অনেক সময় এরকম একটা কথা বলা হয় আর কি, যে যে জিনিসটা তুমি খুব স্লোলি শেখো সেই জিনিসটা কিন্তু তুমি ভুলবেও খুব স্লোলি। মানে অনেকটা সময় ধরে তুমি কোনো একটা লেখাপড়া ধরো করছো, বা অনেক কষ্ট করে তুমি একটা জিনিস আয়ত্ত করলে, সেই জিনিসটা কিন্তু অত সহজে লোকে ভোলে না। আর যে জিনিসটা খুব সহজে তুমি আয়ত্ত করে ফেলতে পারো, খুব সহজেই কিন্তু সেটা ভুলে যেতে পারো। বা খুব তাড়াহুড়ো করে মুখস্থ করে কোনোভাবে ম্যানেজ করে দিলে কদিনের মধ্যে তুমি ভুলে গেলে, কিন্তু খুব গভীরভাবে যদি শেখো তাহলে তুমি ভুলবে না। তাহলে এইখানে দেখো খুব সহজে শিখে ফেললে, সহজে ভুলেও গেলে, এক্ষেত্রে কিন্তু অনেক কঠিনভাবে শিখলে বটে, কিন্তু ভোলাও তোমার, ভোলাটাও খুব কঠিন হবে। তাহলে লং টাইমে কোনটা থাকবে, হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র যদি হতো তাহলে পরীক্ষার ঠিক আগে তুমি কোনো রকম ভাবে 7 দিনের মধ্যে খুব কুইকলি পড়ে পরীক্ষাটা দিয়ে দিলে, আবার দেখবে পরের সেমিস্টারের মধ্যে তুমি অটোমেটিক্যালি জিনিসটা ভুলে গেলে। আর অন দ্য আদার হ্যান্ড তুমি যখন অনার্স পড়ছো, তুমি জানো যে তোমাকে মানে মানে এখন যেটা পড়ছো অনেকদিন পরে সেই পরীক্ষাটা দিতে হবে, তোমার ভুলে গেলে চলবে না। সেখানে তুমি ওদের মতো অত কুইকলি 7 দিনের মধ্যে বিশাল একটা বই পড়ে ফেলতে পারবে না, তুমি স্লোলি শিখলে কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখবে তোমার মনে যেটা রইলে সেটা কিন্তু অনেকদিন সার্ভাইভ করবে। তাহলে হচ্ছে শর্ট টাইমে যেটা ফার্স্ট স্যাটারডে তৈরি হয় সেই সবসময় যেতে। আমি এক্সাম্পল দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, তোমার কচ্ছপ ভার্সেস খরগোশের গল্পটা তোমায় বলেছিলাম। হ্যাঁ, যে তোমার সবসময় যে 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 তাড়াতাড়ি যাবে সেই যে জিতবে সেরকম ব্যাপারটা নয়। হ্যাঁ, কিন্তু তাকে স্টেডিলি যেতে হবে, কিন্তু স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। মানে অনেক সময় যেটা হয় আর কি, যে মানে এই যেটা আমি এখানে মানে ওর সঙ্গে কম্পেয়ার করেছিলাম, যে কেন স্লো বাট স্টেডির গল্পটা, মানে যদি এরকম হতো যে ধরো এই অ্যাক্টিভেশন বেরিয়ারটা কম আর এইটাই হচ্ছে বেশি স্টেবল, তার মানে যেটা ফার্স্ট স্ট্যান্ডার্ডে তৈরি হচ্ছে সেটাই তোমার মোস্ট স্টেবল হয়ে গেল, সেটা যেটাই কেসিপি সেটাই টিসিপি। কিন্তু কেসিপি ভার্সেস টিসিপিটা আসবে তখনই যে ফার্স্ট রেটে তৈরি হবে সে লেস স্টেবল সেই সিচুয়েশনে। ঠিক আছে, তাহলে দেখো এই ব্যাপারটা পুরো বোঝা গেছে, এখন পরিষ্কার। হ্যাঁ স্যার। এবার আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়েছিলাম, তো মানে তোমার এই মানে 1,3-বিউটাডাইনের এইচবিআর অ্যাডিশন, সেই এক্সাম্পলটা দিয়েছিলাম। একটা 1,2 অ্যাডিশন প্রোডাক্ট এবং 1,4 অ্যাডিশন প্রোডাক্ট হচ্ছে, সেই এক্সাম্পলটা নিয়ে আমি জাস্ট কথাবার্তা দিয়েছি। বেঞ্জিনের সালফোনেশন আর একটা এক্সাম্পল হতে পারে আর কি। এইগুলো মানে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আমি তোমাকে এই জিনিসটাকে বুঝিয়েছিলাম। এবং শুধু তাই না, শেষে আমি এরকমও করেছিলাম যে হয়তো 100টা এ মলিকুল ছিল, প্রথম ধাক্কায় হচ্ছে বি কতগুলো গেল, সি কতটা গেল, আবার তারা ফিরে এলো, পরের ধাক্কায় বি কতটা হলো, সি কতটা ফেললো, তাই এইভাবে কতগুলো স্টেপসের পরে তুমি দেখতে পেয়েছিলে যেটা মোস্ট স্টেবল, সেটা অ্যাকচুয়ালি তোমার মেজর প্রোডাক্ট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে এখানে ওই এক্সাম্পল যেগুলো, মানে এক্সাম্পল হচ্ছে তোমার এইচবিআর এর মানে মানে এইচবিআর অ্যাডিশন আছে। ঠিক আছে, এইভাবে লিখি, এইচবিআর অ্যাডিশন অফ 1,3-butanine, এইচবিআর অ্যাডিশন অফ 1,3-butanine। হ্যাঁ, তাহলে 1,3-butanine হচ্ছে তোমার এইচবিআর অ্যাডিশন, এটা তুমি দেখবে আর কি। হ্যাঁ, মানে এটা এক্সাম্পল হিসেবে আর কি, মানে সেটা মানে আমি এক্সাম্পলটা দিয়েছি আর কি। এছাড়া হচ্ছে তোমার ওই মানে বেনজিনের যে সালফোনেশন আর কি, মানে সালফিউরিক অ্যাসিড অ্যাডিশন অন এইচবিআর আর কি, সেটাও তুমি দেখতে পারো। হ্যাঁ, এবারে আমি ওই একটা, আমার তো অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি না, আমি বেসিক্যালি ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্টটাকে জাস্ট ইন্ট্রোডিউস করে দেওয়ার চেষ্টা করছি আর কি। মানে সালফোনেশন আর ন্যাপথালিন আর কি, এটা একটা এক্সাম্পল। তারপরে ধরো সালফোনেশন, সালফোনেশন অফ ন্যাপথালিন। এই ধরনের কেসগুলোতে হচ্ছে তুমি ওই কেসিপি ভার্সেস টিসিপিটা পাবে। এটা অর্গানিক কেমিস্ট্রি দেখবে এই কনসেপ্টগুলো মানে তোমাকে খুব ভালো করে পড়ানো হবে এবং আরো অনেক বেশি এক্সাম্পল দেওয়া হবে, এগুলো তুমি দেখতে পাবে আর কি। ঠিক আছে তো, এটা তাহলে এইটা হচ্ছে প্রথম ডাউট হ্যাঁ স্যার। ছিল। আচ্ছা, আর কি ডাউট ছিল গো, মানে যেটা আমি এখন উত্তর দিইনি?
আর কারো কিছু ডাউট ছিল? স্যার বলছি যে আমার একটা ডাউট আছে। হ্যাঁ বলো। স্যার বইতে লেখা ছিল যে যদি এরকম রিয়াকশন থাকে মেকানিজমে যে একটা রিভার্সেবল রিয়াকশন আর সঙ্গে একটা কনসিকিউটিভ রিয়াকশন, হুম যেখানটায় রিভার্সেবল রিয়াকশনটা যদি ফাস্ট হয় হুম আর হ্যাঁ কনসিকিউটিভ রিয়াকশন হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ স্লো হয় তাহলে এটা আরডিএস স্টেপ হবে। হুম আম, কিন্তু স্যার যদি এরকম মেকানিজম থেকে যে একটা বা দুটো রিভার্সেবল রিয়াকশন দিল আর মানে মাল্টিপল কনসিকিউটিভ রিয়াকশনও থাকলো, হুম তাহলে স্যার ওইখানে ইন্টারমিডিয়েটটাকে মানে কোনটা স্টেডি স্টেপ ধরবো বা কোনটা না আরডিএস না আমি দেখো, হিসেবে? আমি তোমাকে বেসিক্যালি মানে কিছু প্রোটোটাইপ তোমাকে জাস্ট কনসিডার করছি। এবার কমপ্লিকেশন যখন অ্যারাইজ করবে, মানে কমপ্লিকেটেড সিচুয়েশন যখন হবে না, তখন কি হয় তুমি মানে যদি তোমার ওই রেট কনস্ট্যান্ট গুলো সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকে, তখন তোমাকে কিন্তু সমস্ত পসিবিলিটি এক্সপ্লোর করতে হবে। এবার সমস্ত পসিবিলিটি মানে মেকানিজম মানেটাকে, মেকানিজম মানে তো তুমি তুমি একটা প্লাউজেবল মেকানিজম দিচ্ছ, তাই তো? মানে এখানে আরডিএস ইউজ করবে না স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ইউজ করবে, কোনটা ফাস্টার কোনটা স্লোয়ার, এগুলো তো তুমি তোমার মতো করে বলছো। এবারে সেটাই কারেক্ট হবে যেটা তোমার এক্সপেরিমেন্টাল যে রেড ল সেটাকে এক্সপ্লেন করতে পারবে। আমরা এরপরে চেন রিয়াকশনস বলে একটা মানে কি বলবো, মানে চেন রিয়াকশন নাম দিয়ে আমি বেশ কিছু এরকম কমপ্লিকেটেড রিয়াকশনস পড়বো, যেখানে তোমার ওই মানে ওই ছোটোখাটো এই একটা বা দুটো বা তিনটে স্টেপে নয়, হয়তো তোমার 8টা 10টা স্টেপে কোনো একটা রিয়াকশন ঘটছে। এবারে কোন স্টেপটাকে তুমি গুরুত্ব দেবে, কোন জায়গাটা ইকুইলিব্রিয়াম আগে কনসিডার করবে, কোন জায়গাটা স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশনটাকে কাজে লাগাবে, সেইটা কিন্তু না সব বড় বড় সায়েন্টিস্টরা কোন একটা পার্টিকুলার রিয়াকশন নিয়ে হয়েছে অনেক বেশি স্টাডি করেছে আর কি। মানে একই রিয়াকশন হয়তো দেখা গেল একটা গ্রুপ অফ মানে সায়েন্টিস্ট তারা বেসিক্যালি স্টাডি করেছে, করে এবারে সেই মেকানিজমটাই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে মেকানিজমটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সিনারিওটাকে কারেক্টলি এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে? সেখানে আগে থেকে প্রেডিক্ট করা একটা মোস্ট মানে খুব কমপ্লিকেটেড রিয়াকশনের ক্ষেত্রে খুব আগে থেকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট এইটা। কিন্তু আমি যেটা বলেছিলাম যদি তোমার ওই এই টাইপের যেটা তুমি বলতে চাইছো আর কি, তাহলে এ প্লাস মানে এ আর এক্স তারা বেসিক্যালি ইকুইলিব্রিয়েট করছে আর এক্স টাকা তখন প্রোডাক্ট হচ্ছে এরকম সিচুয়েশন। এইটা আমি দুটো কেসের কথা বলেছিলাম। এটা যেমন ওয়েল স্টাডিড বলে আমি কেসটাকে বলেছিলাম আর কি। কেস টু সেটা হচ্ছে ধরো এ রিভার্সেবল রিয়াকশন দি এক্স, এই এক্স থেকে ধরো তোমার প্রোডাক্ট। আসলে এইগুলো ক্যাটালিসিসের ক্ষেত্রে না, যখন হোমোজিনিয়াস ক্যাটালিসিস করবে তখন এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর কি। মানে একবার বলেছিল এটা ফাস্ট এইটা স্লো, আর একবার বলেছিল এটা স্লো এইটা ফাস্ট। এখানে দুটো পসিবিলিটি। এইগুলো আসলে ক্যাটালিসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যেমন হোমোজিনিয়াস ক্যাটালিসিস, ধরো একটা অ্যাসিড বেস ক্যাটালিসিস তুমি দেখবে, সেখানে সাবস্ট্রেটের সঙ্গে ক্যাটালিস্ট যুক্ত হয়ে গিয়ে প্রথমে এরকম একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে, তারপর সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা প্রোডাক্টে যায় আর কি। সেই কনটেক্সটে আমরা যখন হোমোজিনিয়াস ক্যাটালিসিস আমাদের সিলেবাসে আছে, যখন পড়বো তখন এই পার্টটা অনেক বেশি এক্সপ্লোর করতে হবে। তুমি তো বলেছিলে যে প্রথম যে সিচুয়েশনটা এইটা ফাস্ট এটা স্লো হলে তুমি এখানে আরডিএস অ্যাপ্রক্সিমেশন ইউজ করবে, তাই তো? হ্যাঁ স্যার। এইটা এইটা তুমি ইউজ করছো। আবার এইখানে হচ্ছে তুমি মানে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ইউজ করছো, এবং সেই অ্যাপ্রক্সিমেশন গুলো মানেটা তোমার কাছে পরিষ্কার। এবং ক্যাটালিসিসের কনটেক্সটে দেখবে যে এই পার্টিকুলার কাছে এই যে এক্সটা তৈরি হলো, হ্যাঁ, এই যে এক্সটা তৈরি হলো এই এক্সটাকে বলা হয় আরহিনিয়াস কমপ্লেক্স, এটাকে বলা হয় আরহিনিয়াস কমপ্লেক্স। আবার এই পার্টিকুলার কেসে যখন এটা স্লো এটা ফাস্ট হয়ে যাচ্ছে, তখন এই এক্সটা একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, তাকে বলা হয় ভ্যান ডপ কমপ্লেক্স। ভ্যান ডপ কমপ্লেক্স এগুলো সব ক্যাটালিসিসের ক্ষেত্রে না, এই টার্মিনোলজিগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর কি। এগুলো আমরা তখন দেখবে খুব ডিটেলে পড়ছি, মানে ক্যাটালিসিসে এই জিনিসটা আরেকবার ভালো করে পড়ানো হবে। মানে সেটা তোমার দু রকমের ক্যাটালিসিস, মানে এনজাইম ক্যাটালিসিসও এটা পড়ানো হবে, আবার তোমার হোমোজিনিয়াস ক্যাটালিসিসের কনটেক্সটও কিন্তু এটা পড়ানো হবে। হুম, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো। আর কিছু? আর কারো কিছু ডাউটস আছে? তাহলে আমি এগোই, তাহলে আজকে পড়া শুরু করি নাকি? কি রে, কারো কোনো ডাউটস নাই তো, না ঘুমিয়ে গেলি সব? না না স্যার, শুরু করুন। হুম, আচ্ছা। তো আজকে যে জিনিসটা আমরা মূলত পড়তে চাইবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল
methods of determination of order of a reaction. Experimental methods of determination of order of a reaction. Experimental methods of determination of order of a reaction. এটা আচ্ছা, আমি এই মোটামুটিভাবে যে কয়েকটা ক্লাস এখানে আলোচনা করা হয়েছে তাতে আমি তো হয়তো কেমিক্যাল কাইনেটিক্সের ইন্ট্রোডাকশনটা প্রথমে দেওয়া হয়েছে, কিছু বেসিক কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল, তোমার অর্ডার, মলিকুলারিটি, ডিফারেন্সিয়াল রেট ল, ইন্টিগ্রেটেড রেট ল, তারপরে তোমার সেখান থেকে রেট কনস্ট্যান্ট, এইসব নিয়ে জাস্ট কথাবার্তা হয়েছে। তারপরে আমরা যেটা করেছিলাম যে কিছু সিম্পল মানে সকল অ্যাপারেন্টলি সিঙ্গেল স্টেপ রিয়াকশন ইনভলভিং এ সিঙ্গেল রিয়াক্ট্যান্ট আর কি, তো সেই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে কেমন করে ইন্টিগ্রেটেড রেট ল বের করতে হয়, এটা বিভিন্ন অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে সেটাকে দেখানো হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমার মোর দ্যান ওয়ান রিয়াক্ট্যান্ট থাকে, এ বি বা এ প্লাস বি প্লাস সি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল কেমন হয় সেগুলোকে দেখা, রিয়াকশনসগুলো কখন কমপ্লিট হতে পারে, তার হাফ লাইফ টাইমটা কি, সেই হাফ লাইফ টাইমটা হচ্ছে তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টর তার উপরে কেমন করে ডিপেন্ড করে, এইসব নিয়ে অনেকটা ডিসকাশনস হয়েছে। আচ্ছা, তারপরে লাস্ট যে তিনটে ক্লাস, সেই লাস্ট তিনটে ক্লাসে জুড়ে আমরা বেসিক্যালি যেটা করেছিলাম একটুখানি কমপ্লেক্স রিয়াকশন, যেটা তোমার সকল ওরকম একটা স্টেপে হচ্ছে না, হ্যাঁ, তোমার দুটো বা তিনটে স্টেপে ঘটছে আর কি। সেটা তিন রকমের হতে পারতো, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশনস হতে পারতো, একটা কনজিকিউটিভ রিয়াকশনস হতে পারতো, একটা প্যারালাল বা সাইড রিয়াকশনস হতে পারতো। তাদের জন্য যে ইন্টিগ্রেটেড রেট লগুলো কেমন করে লিখতে হয় বা তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসগুলো কেমন, সেইগুলো আমরা আলোচনা করেছি আর কি। এবং সেই কনটেক্সটে তোমার ওই আরডিএস স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশনের গল্প তোমার চলে এসছে, স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, এরকম কথাবার্তা আমরা বলে দিয়েছি, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এই কথাগুলো বলে দেওয়া হয়েছে, অনেক কিছু বলে দেওয়া হয়েছে। সবটাই দেখো করা হয়েছে কেমন করে একটা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটাকে করা হয়েছে আর কি। মানে আমি অ্যাকচুয়ালি তখন এই যদি তোমার অফলাইন ক্লাস যখন শুরু হয়ে যাবে, তোমাদের ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করতে হবে, তাহলে প্র্যাকটিক্যাল যদি করতে হয় তাহলে সেইখানে কিন্তু তোমাকে ল্যাবরেটরিতে কিছু একটা মেজারমেন্ট বা হ্যানাতানা ইত্যাদি করে হচ্ছে তোমাকে জাস্ট অর্ডার বের করতে হতে পারে, রেট কনস্ট্যান্ট বের করতে হতে পারে, সেই কাজগুলো তোমাকে করতে হবে। পরবর্তীকালে দেখবে অ্যাক্টিভেশন এনার্জি বের করতে হতে পারে, সেটা আমরা পরে পড়াবো আর কি, সেসব জিনিসগুলো তোমার থাকতে পারে, ঠিক আছে? তো সেই কাজগুলোই এবার আমাকে জাস্ট আস্তে আস্তে দেখতে হবে আর কি। তাহলে আমরা মানে রেট কনস্ট্যান্টটাকে বের করার রাস্তাটা আমরা পরের দিন বলবো, মানে পরে বলবো। এখন অর্ডার কেমন করে এক্সপেরিমেন্টালি বের করতে হয় সেটাকে জাস্ট দেখা যাক। আচ্ছা, অর্ডার বের করার বিভিন্ন মেথড আছে, তাই তো? মানে 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 বিভিন্ন মেথড আছে, মানে দাদা মানে অনেক বেশি মেথড হতে পারে, কিন্তু চারটে পপুলার মেথড, সেইটা নিয়ে জাস্ট আমরা বেশি আলোচনা করব। তাহলে 4 পপুলার মেথডস আর কি, 4 popular methods for the determination of order of a reaction. তাহলে কি কি? এক নম্বর হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল। 2 নম্বর হচ্ছে মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, রেট ল। 3 নম্বর হচ্ছে মেথড অফ হাফ লাইফ টাইম, মেথড অফ হাফ লাইফ টাইম। আর 4 নম্বর যে কমন মেথডটা সেটাকে বলা হয় আইসোলেশন মেথড বা মেথড অফ আইসোলেশন। তাহলে এই চারটে কমন মেথড আছে, হ্যাঁ, এই চারটে কমন মেথড নিয়ে আমাদের আলোচনাটা করতে হবে। আচ্ছা, এই চারটে কমন মেথডে যাওয়ার আগে কতগুলো জিনিস আমি বলি, তুমি যে মেথডে ইউজ করো না কেন, তোমাকে কিন্তু মানে ল্যাবরেটরিতে বেশ কিছু ডেটা পেতে হবে, মানে ল্যাবরেটরিতে বেশ কিছু ডেটা পেতে হবে, সেই ডেটাগুলোকে প্রসেস করে তুমি অ্যাকচুয়ালি অর্ডারটাকে বের করবে। আচ্ছা, এই যে ডেটাগুলো পাওয়া, মানে কোন ডেটাগুলো অ্যাকচুয়ালি দরকার, যেটা দরকার হচ্ছে কতগুলো ডিফারেন্ট টাইমে
রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট কারো একজনের কনসেন্ট্রেশনটাকে তোমাকে যে স্টাডি করতে হবে। মানে তুমি ধরো আইদার রিয়াক্ট্যান্টটাকে টার্গেট করো, বা কোনো একটা স্পেসিফিক রিয়াক্ট্যান্টকে টার্গেট করো, বা কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টকে টার্গেট করো। তোমাকে কোনো রকম ভাবে যেটা করতে হবে, কতগুলো ডিফারেন্ট টাইমে তোমাকে কনসেন্ট্রেশনগুলোকে পেয়ে যেতে হবে। আর ডিফারেন্ট টাইমে কনসেন্ট্রেশন না পেলে তুমি আর কিছুই করতে পারবে না। তাই সেই কাজটা তোমাকে করতেই হবে, কিন্তু ল্যাবরেটরিতে এই কাজটাই করা হয়। এবারে কখনো কখনো সরাসরি কনসেন্ট্রেশনে মেপে নেওয়া যায়। ধরো হয়তো এমন হলো যখন একটা এস্টারিফিকেশন রিয়াকশন বা এস্টার হাইড্রোলিসিস রিয়াকশন হলো, সেখানে ধরো অ্যাসিড কনজিউমড হচ্ছে বা অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা তুমি জাস্ট অ্যাসিড বেস টাইট্রেশন কোনো একটা ইন্ডিকেটর ইউজ করে তুমি করে ফেলতে পারো। আচ্ছা, আবার কখনো কখনো হয়তো তোমার ওই যে রিয়াক্ট্যান্টটা তোমার ডিসঅ্যাপিয়ার করছে বা যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সে ধরো কোনো একটা কালার্ড স্পিসিস, তাহলে কালার্ড স্পিসিস হলে কালার মানে তার অ্যাবজর্বেন্স যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে উইথ টাইম চেঞ্জ হবে। তুমি অ্যাবজর্বেন্স বা অপটিক্যাল ডেনসিটি সেটাকে অনেক সময় বলা হয়, অ্যাবজর্বেন্স বা অপটিক্যাল ডেনসিটি মেপে নিয়েও তুমি জাস্ট কনসেন্ট্রেশনটাকে পেয়ে যেতে পারো। আচ্ছা, কখনো কখনো তার কন্ডাক্টেন্স দেখবে সময়ের সাথে সাথে পাল্টাবে। হয়তো যেমন হলো যে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট তুমি কনসিডার করছো তারা সামহাও ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট যদি হয়, এবার একটা ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বাড়ছে না কমছে তার মতো করে হচ্ছে, তোমার কন্ডাক্টেন্স পাল্টাতে পারে। আচ্ছা, আবার যেটা বললাম অ্যাসিড বেস, সেটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন করে তুমি যেমন করতে পারো, হয়তো পিএইচ পাল্টালো, এই পিএইচ থেকেও তুমি জাস্ট কনসেন্ট্রেশনের ইনফরমেশনটাকে পেয়ে যেতে পারো। তার মানে এটা দাঁড়াচ্ছে, বা কখনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স যদি তুমি নাও আর কি, সেখানে দেখা যাচ্ছে যে টোটাল রোটেশন, হ্যাঁ মানে একটা তুমি স্টিরিওকেমিস্ট্রি পড়বে, একটা ওই যে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, সে তো প্লেন পোলারাইজ লাইটটাকে ঘোরাতে পারে, তাহলে সেই যে রোটেশনটা আর কি, সেই রোটেশনটা হচ্ছে কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করতে পারে। তার মানে অনেক রকমভাবে, মানে আইদার ডিরেক্টলি কনসেন্ট্রেশনটাকে অথবা কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল কোনো একটা টার্ম তোমাকে মাপতে হবে কতগুলো ডিফারেন্ট টাইমে, সেইটাকে পাওয়ার পরে তারপরে তুমি যা করার করো আর কি, সেটা তোমাকে দেখতে হবে আর কি। তার মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তোমার প্রথমে যেটা বলে নি যে মানে মানে টু প্রসিড ফার্দার আর কি, টু প্রসিড দ্য ফার্স্ট থিং দ্যাট উই শুড ডু আর কি ইজ টু মেজার দ্য concentration of any of the reactants or products at several different time, আর এবারে কখনো কখনো কনসেন্ট্রেশন ডিরেক্টলি মাপা যেতে পারে, অথবা কখনো কখনো হচ্ছে কনসেন্ট্রেশনের সঙ্গে মানে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে এরকম একটা টার্ম তুমি মেজারমেন্ট করে নিতে পারো, যাতে করে তুমি ব্যাক করে তুমি কনসেন্ট্রেশনটা পেয়ে যেতে পারো। যেমন আমি বললাম অ্যাবজর্বেন্স, সেটা ল্যাম্বার্ট বিয়াস ল কিন্তু ওবে করে। অ্যাবজর্বেন্সটা বলা হয় এপসাইলন সিএল, যেখানে সিটা হচ্ছে কনসেন্ট্রেশন, এপসাইলন হচ্ছে মোলার এক্সটেনশন কোএফিশিয়েন্ট, আর এলটা হচ্ছে তোমার ওই লেন্থ আর কি, অপটিক্যাল পাথ লেন্থ বলা হয়। তাহলে দেখো অ্যাবজর্বেন্স মাপলে তুমি যদি মোলার এক্সটেনশন কোএফিশিয়েন্ট এবং পাথ লেন্থটাকে জানো, সেখান থেকে তুমি কনসেন্ট্রেশন পেয়ে যেতে পারো, এরকম আর কি। তোমার তুমি ধরো নাস্ট ইকুয়েশন আছে, সেখানে ইএমএফ জানলে সেই ফর্মুলায় বসিয়ে তুমি কনসেন্ট্রেশন পেয়ে যেতে পারো, পিএইচ এর এক্সপ্রেশন তুমি জানো, সেখান থেকে হচ্ছে তুমি কনসেন্ট্রেশন পেয়ে যেতে পারো, বা একটা টোটাল রোটেশন, সেখান থেকে তুমি কনসেন্ট্রেশন পেয়ে যেতে পারো। মানে এখানে আরেকটা কথা যেটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে যে ওয়ান ক্যান আইদার মেজার concentration directly or he or she can measure a particular property such as pH, EMF, absorbance, absorbance or তোমার অপটিক্যাল রোটেশন particular property such as এইটা that depends on concentration.
মানে আইদার তোমার কনসেন্ট্রেশন সরাসরি তুমি মেপে নিতে পারো, অথবা সেই ধরনের কোয়ান্টিটিগুলোকে ক্যালকুলেট করো যেগুলো হচ্ছে তোমার মানে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তার মানে আমি যেটা বলতে চাই কি, তোমাকে এরকম একটা টেবিল কিন্তু সবসময় পেতে হবে যে হয়তো কতগুলো ডিফারেন্ট টাইম, লেটস সে টাইমটা হচ্ছে যথাক্রমে T1 T2 ডট 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 করে ধরো তোমার Tn বললাম, এইটা কতগুলো ডিফারেন্ট টাইম T1 T2 T3, এইগুলোতে তোমার কনসেন্ট্রেশনগুলো সেটা কোন একটা রিয়াক্ট্যান্ট হতে পারে বা কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট হতে পারে, এটাকে C1 C2 ডট 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 করে Cn, তাহলে এই ইনফরমেশনগুলো তোমার পেয়ে যেতে হবে। পাওয়ার পরে তারপর তুমি যা করার করো আর কি, সেটাকে তোমাকে প্রথমে বুঝে নিতে হবে, ঠিক আছে? এটা আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে আমি এই মানে তোমাদেরকে বা তোমাদের ল্যাবরেটরিতেও আর কি সেই সমস্ত এক্সপেরিমেন্টগুলোকেই স্টাডি করতে বলা হয়েছে যে এক্সপেরিমেন্টগুলো সকল তোমার মানে একটা মানে বলা হয় রিয়াকশন অফ মডারেট রেট, যেগুলো আর কি মানে যে রিয়াকশনগুলো প্রচন্ড ফাস্ট বা প্রচন্ড স্লো, সেই রিয়াকশনগুলো স্টাডি করার মতো ইনফ্রাস্ট্রাকচার অর্ডিনারি ল্যাবরেটরিতে থাকে না। তার মানে এমন নয় যে ভীষণ ফাস্ট বা ভীষণ স্লো রিয়াকশন তুমি স্টাডি করতে পারবে না, নিশ্চয়ই করা যায়। রেডিও কার্বন ডেটিং করে ভীষণ স্লো কোন একটা পার্টিকুলার রিয়াকশন তুমি স্টাডি করতে পারো, বা তোমার ধরো এই রিল্যাক্সেশন মেথড বা ফ্ল্যাশ ফটোলিসিস, হ্যাঁ, বা তোমার এরকম হয় হচ্ছে বিভিন্ন রকমের স্পেকট্রোস্কোপিক বিভিন্ন রকম টেকনিক্স আছে যা দিয়ে ভীষণ ফাস্ট রিয়াকশনকে তুমি স্টাডি করতে পারো, কিন্তু ল্যাবরেটরি আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ল্যাবরেটরিতে তোমার এরকম ইনফ্রাস্ট্রাকচার প্রায় নেই যেখানে তুমি ভীষণ ফাস্ট বা ভীষণ স্লো রিয়াকশনকে স্টাডি করতে পারো। ওই জন্য তোমাদের সেই সমস্ত রিয়াকশনগুলোই দেখবি স্টাডি করতে বলবে, যে রিয়াকশনসগুলোর সকল হাফ লাইফ টাইম সেটা হচ্ছে মোটামুটিভাবে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা এরকম একটা অর্ডারে। হ্যাঁ, এবার ধরো তুমি একটা অ্যাসিড বেস টাইট্রেশন করছো, তার কাইনেটিক্স তুমি স্টাডি করতে চাইছো, সেখানে তো কতগুলো ডিফারেন্ট টাইমে কনসেন্ট্রেশনটা মাপতে হবে। এবার সমস্যা হয়ে গেল কি, দেখা গেল যে তোমার ওই মানে তাদেরকে হোমোজিনিয়াইজ করতে, মানে তোমাকে প্রথমে একটুখানি ঘেঁটে নিতে সলিউশনটাকে হোমোজিনিয়াস করে নিতে হবে। এই হোমোজিনিয়াস করতে গেলে সময় লাগবে, তার আগে রিয়াকশন কমপ্লিট হয়ে গেল, মানে শেষ হয়ে গেল রিয়াকশন, তাহলে তো চলবে না। মানে দেখা যাচ্ছে ওদের হাফ লাইফ টাইম 10⁻⁶, 10⁻⁷, 10⁻⁸ সেকেন্ড এরকম অর্ডারে। এবার তুমি যে 6বার ওইখান থেকে 2 ml করে পিপেট আউট করে টাইট্রেশন করবে তুমি ঠিক করছো, তার জন্য একটা সাফিসিয়েন্ট সময় লাগবে। সেই সময় তো তুমি ছেড়েই দাও, তোমার মেশানোর আগেই হচ্ছে তোমার রিয়াকশন শেষ হয়ে গেল, তাহলে সেই রিয়াকশন তুমি স্টাডি করতে পারবে না। তো সেইগুলোর জন্য আমার অনেক সফিস্টিকেটেড মেথড আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু এই কনটেক্সটে আমরা ওই মানে শুধুমাত্র সেই সমস্ত রিয়াকশনগুলোকে স্টাডি করবো যে রিয়াকশনগুলো রেটটা হচ্ছে মডারেট, অর্থাৎ খুব বেশিও নয় খুব কম নয়, যেগুলো তোমার ওই ল্যাবরেটরি ধরো একটা 2 ঘন্টা বা 3 ঘন্টার প্র্যাকটিক্যাল টাইম, সেই সময়ের মধ্যে তুমি প্র্যাকটিক্যালটাকে করতে পারো, তার প্লট আঁকতে পারো, বা সেইখান থেকে কিছু ক্যালকুলেশন করতে হলে সেগুলো করতে পারো। মানে ওই মোটামুটিভাবে আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এতখানি সময়ের মধ্যে যে সমস্ত রিয়াকশন তুমি ম্যানেজ করতে পারবে সেগুলোকেই জাস্ট নেবে। আর পরে যখন রিসার্চ করতে যাবে তখন না হয় ভেরি ফাস্ট ভেরি স্লো সেই ধরনের রিয়াকশনগুলো তুমি জাস্ট স্টাডি করবে, ঠিক আছে? এটা তাহলে আমরা প্রথম যে মেথডটা নিয়ে আলোচনা করব, সে মেথড হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল। মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল। আচ্ছা, মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল দেখ। আচ্ছা, তুমি মানে আমি এই রিয়াকশনটা প্রথমে স্টাডি করি, মানে এই যে মেথডটাকে আমি স্টাডি করি ফর এ পার্টিকুলার টাইপ অফ রিয়াকশন যেখানে একটা মাত্র রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে। আমি জাস্ট এরকম একটা রিয়াকশন কনসিডার করছি, কনসিডার এ রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট। ধরো এরকম একটা রিয়াকশন দেখতে তোমার এ থেকে ধরো তোমার বি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই রিয়াকশনের জন্য তুমি রেটটাকে যদি দেখো, রেট অফ দ্য রিয়াকশনস কি, আমি ভি দিয়ে লিখছি, যেটা বেসিক্যালি মাইনাস ডিসি বাই ডিটি। এবারে সেইটা হচ্ছে কে ইন্টু সি টু দি পাওয়ার সামথিং হবে, সেটা কত অর্ডার রিয়াকশন তার উপরে নির্ভর করে। যদি তুমি ধরে নাও ফর দ্য টাইম বিং ধরে নাও যে অর্ডার অফ দ্য রিয়াকশনস হচ্ছে এন, তাহলে ডিফারেন্সিয়াল রেটটা ভি হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এন হলো, যেখানে হয় আর এন ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, এনটা হচ্ছে তোমার অর্ডার অফ দ্য রিয়াকশন, ঠিক আছে? আচ্ছা, এবারে এইখান থেকে তুমি দুটো কাজ করতে পারো, একটা হচ্ছে এল এন ভি করে নাও, তাহলে সেটা কত হবে
মানে ln k প্লাস n ln c, মানে ln ভিটা হচ্ছে তোমার ln k প্লাস n ln c, এইটা। আচ্ছা, এবারে আমি এখানে দুটো জিনিস করছি। একটা হচ্ছে যে ধরো কোনোভাবে, মানে কিভাবে করব সেটা পরের কথা, ধরো কোনো রকম ভাবে তুমি এইটাকে করে ফেলেছো, মানে কিভাবে করব সেটা আমি পরে দেখাচ্ছি। ধরো কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন সিতে, মানে মানে এই যে কতগুলো ডিফারেন্ট টাইম তাতে তুমি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটাকে মাপছো। এবারে আমি কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন C1 এ ধরে নাও ভেলোসিটিটা ধরে নাও V1, যখন কনসেন্ট্রেশন C2 ধরে নাও ভেলোসিটিটা হচ্ছে V2। তো এইরকম ভাবে করে ধরো যখন কনসেন্ট্রেশনটা Cn, তখন ধরো ভেলোসিটিটা হয়ে গেল তোমার Vn, এরকম হলো। মানে এবারে কি করে করছি সেটা পরে বলবো, মানে কোন একটা গিভেন কনসেন্ট্রেশনে ভেলোসিটি কেমন করে বের করে সেটা আমি পরে বলছি। সামাও তুমি ধরো কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি তুমি পেয়ে গেছো, এটা পেয়ে গেছো। তাহলে এবারে তুমি যদি প্লট করো, if we plot ln b versus ln c, we get a straight line, passing, passing না, straight line with intercept equal to ln k and slope equal to n, with intercept equal to ln k and slope equal to তোমার n। তাহলে from the slope we can get the order of the reaction। তুমি order of the reaction বের করতে চেয়েছিলে, এটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কি করলে তুমি, মানে এদিকে তুমি অ্যাজ ইফ ln c প্লট করছো, আর এদিকে ধরো তুমি ln v প্লট করছো। এটা একটা স্ট্রেট লাইন ধরো তোমার এরকম দেখতে হয়েছে, এটা ঠিক আছে, এটা তোমার দেখতে হয়েছে। তার ইন্টারসেপ্টটা সেটা হচ্ছে তোমার ln k, আর তার স্লোপটা হয়ে গেল কত না তোমার বেসিক্যালি n। তাহলে ইন্টারসেপ্টটা ln k, স্লোপটা হচ্ছে n, সেই n থেকে তুমি জাস্ট অর্ডারটাকে পেয়ে যেতে পারছো। তাহলে দেখো ডিফারেন্সিয়াল রেট ল যখন তুমি মানে মানে এই যে মেথডটা, এই মেথডটাই বেসিক্যালি ডিফারেন্সিয়াল রেট ল। তা তোমাকে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে এই যে কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন জানতে হচ্ছে। এবারে সেই ln v কে ln c এর রেসপেক্টে তোমাকে প্লট করতে হচ্ছে, প্লট করে তার তোর এ থেকে মানে স্লোপ থেকে তুমি অর্ডার অফ দ্য রিয়াকশনটাকে বের করে নিয়ে চলে আসতে পারছো। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে এই যে কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তুমি ভেলোসিটিটাকে বের করবে বলছো, সেইটাকে তুমি অ্যাভয়েড করতে পারো জাস্ট অন্ততপক্ষে নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য, যে কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি না বের করে শুধুমাত্র দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটিটাকে বের করে ফেলো। মানে তোমাকে অনেকগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি না বের করে এরকম একটা প্লট এঁকে সেইখান থেকে স্লোপ পাওয়ার বদলে পার্টিকুলার নিউমেরিক্যাল ক্যালকুলেশনে গিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই, মানে অল্টারনেটিভলি আর কি, অল্টারনেটিভলি তুমি যেটা করতে পারো যে যখন কনসেন্ট্রেশন C1 দেন এনটা হচ্ছে তোমার সরি কনসেন্ট্রেশন C1, তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ধরে নাও তোমার V1, ভেলোসিটি তোমার ধরে নাও V1। তো তা যদি হয় তাহলে এখান থেকে কি পাবে না ln V1 ইকুয়াল টু ln k প্লাস n ln C1 হলো, ধরে নাও এটা একটা ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশনের নামগুলো দেওয়া হচ্ছে না, ধরে নাও এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন। এবার এখান থেকে তুমি ধরো এরকম একটা ইকুয়েশন, সেটা 3 নম্বর ইকুয়েশন। মানে একদম এই যে ফর্মুলাটা আছে ln k ইকুয়াল টু ln v ইকুয়াল টু ln k প্লাস n ln c, যখন সিটা C1 তখন ভিটাকে V1 লিখছো, আর n আর k কোন একটা পার্টিকুলার রিয়াকশনে গেলে তো কনস্ট্যান্ট হয়। ঠিক একই রকম ভাবে অন্যভাবে হোয়েন কনসেন্ট্রেশন সিটা হচ্ছে C2 দেন ভিটা ধরে নাও তোমার V2, সেখান থেকে ln V2টাকে তুমি লিখতে পারছো ln k প্লাস n ln C2, এটা ধরো তোমার 4 নম্বর ইকুয়েশন। ফ্রম ইকুয়েশন 3 and 4 কি পাচ্ছ, ফ্রম ইকুয়েশন 3 and 4, তাহলে 3 থেকে 4টাকে বিয়োগ করে দাও, তাহলে কি হবে ln V1 মাইনাস ln V2
এটা হয়ে যাচ্ছে তোমার ln কে কেটে চলে গেল, তাহলে n ইন্টু ln c1 মাইনাস ln c2। তাহলে এইখান থেকে তুমি nটা পেয়ে গেলে ln v1 বাই v2 ডিভাইডেড বাই ln c1 বাই c2। এইটা তো দেখো, মানে আমি অত গ্রাফ টাফ না এঁকে, মানে গ্রাফটা মানে ল্যাবরেটরি কন্ডিশন অবশ্যই গ্রাফ আঁকার চেষ্টা করবে, তবে তোমার ভুলটা হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু তার বদলে যদি নিউমেরিক্যাল ক্যালকুলেশন করতে হয়, মানে হয়তো পরীক্ষায় তোমাকে কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে দিল, হ্যাঁ, তখন তোমাকে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি বলে দেওয়া থাকবে, তুমি এই ফর্মুলায় বসাবে, সেখান থেকে তুমি অর্ডারটাকে পেয়ে যাবে। ঠিক আছে, তো দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তুমি ভেলোসিটিটাকে তোমাকে সাপ্লাই করে দেবে, তাহলে সেখান থেকে তুমি সরাসরি অর্ডারটাকে পেয়ে গেলে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই যে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের ভেলোসিটি তুমি পাবে বলছো, কোন দুটো কনসেন্ট্রেশনের ভেলোসিটিটা তুমি মাপবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তার জন্য তোমার দুটো অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচ 1 কি বলছে? আচ্ছা, অ্যাপ্রোচ 1 হচ্ছে বলছে যে তুমি এক কাজ করো, তুমি দুটো রান করো, তাহলে ক্যারি আউট আচ্ছা 2 রানস। আচ্ছা, রানস মানে হচ্ছে তোমার বেসিক্যালি মানে একই রিয়াকশন দুটো সেট তুমি করবে। মানে ধরো আমি একটা মিথাইল অ্যাসিডের তার হাইড্রোলিসিস কনসিডার করছি, অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রোলিসিস অফ মিথাইল অ্যাসিডের তুমি কনসিডার করছো। তুমি ধরো প্রথমবারে হয়তো তোমার একটা মানে গিভেন অ্যামাউন্টের অ্যাসিড বা ক্যাটালিস্ট হিসেবে অ্যাসিড নেওয়া হয়েছে, সেইখানে কোনো একটা এস্টার তুমি দিচ্ছ, সময়ের সাথে সাথে এস্টারটা হাইড্রোলাইজ হয়ে অ্যাসিড তৈরি হচ্ছে, আর সেখান থেকে 2 ml করে পিপেট আউট করে তুমি জাস্ট এনওএইচ দিয়ে ফেনলফথেলিন ইন্ডিকেটরের সাহায্যে তুমি জাস্ট টাইট্রেট করে নিচ্ছ। তাহলে এটা একবার করা হয়ে গেল। আর আরেকবার তুমি এক কাজ করো, তুমি জাস্ট কিছুই না, ওই অ্যাসিডের কনসেন্ট্রেশন বা তোমার এস্টারের কনসেন্ট্রেশন বা দুটোই কিছুটা পাল্টে দাও। হয়তো প্রথমে তুমি 5 ml এস্টার দিয়েছিলে, এখন তুমি 10 ml এস্টার দাও, বা প্রথমে তুমি 1 নর্মাল অ্যাসিড দিয়েছিলে, এখন হয়তো 0.5 নর্মাল অ্যাসিড দাও, দিয়ে আবার ওই একই কাজ আবার করো, সেটাকে নিয়ে আবার ওইখান থেকে 2 ml পিপেট আউট করে তুমি জাস্ট 2 ml করে পিপেট আউট করে করে তুমি জাস্ট মানে কনসেন্ট্রেশনটা অ্যাসিড বেস টাইট্রেশন করে তুমি মেপে নাও। তাই এটাকে বলা হচ্ছে দুটো রান বলা হচ্ছে, মানে দুটো মানে একই রিয়াকশন তুমি স্টাডি করছো কিন্তু উইথ টু ডিফারেন্ট ইনিশিয়াল কন্ডিশন, অর্থাৎ উইথ টু ডিফারেন্ট ধরো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অ্যান্ড সো অন, আর কি এইটা তুমি করলে। আচ্ছা, এবারে যখন তুমি করছো তাহলে দেখো প্রথম ক্ষেত্রে হয়তো এরকম হলো, মানে ক্যারি আউট 2 রানস, রান করে হচ্ছে তুমি জাস্ট বেসিক্যালি কনসেন্ট্রেশন মানে দুটো রান করো, রান করে তুমি যেটা করবে কি না, মেজার কনসেন্ট্রেশনস অফ দ্য রিয়াক্টান্ট। ধরি একটা রিয়াক্টান্ট কনসিডার, আমি তো এ থেকে প্রোডাক্ট এরকম একটা রিয়াকশন কনসিডার করছি, আমি জাস্ট মানে এইখানে এই যে রেট অফ দ্য রিয়াকশন যখন দিচ্ছি মাইনাস ডিসি বাই ডিটি, মানে সিটা বেসিক্যালি এর কনসেন্ট্রেশন, হ্যাঁ, এটা মাথায় রাখবে, সেগুলো আমি মাইনাস ডিসি বাই ডিটি দিয়ে লিখেছি আর কি, মানে একটা পার্টিকুলার টাইম এর কনসেন্ট্রেশনটা সি সেই মতো করে দেখছি। তাহলে এখানে তাই করছে যে মেজার কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যাট সেভারেল ডিফারেন্ট টাইম, মানে তোমার রান 1-এ সেখানেও তুমি এই কতগুলো ডিফারেন্ট টাইমে টি1 টি2 ডট 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 করে টিএন, সেখানে কনসেন্ট্রেশনগুলো পাবে C1 C2 ডট 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 করে CN। আর আরেকটা যে রান ধরো রান 2, সেখানেও তোমার কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন আছে, সেটাকে ধরো টি মানে টিটা ধরে নাও T1 প্রাইম T2 প্রাইম TN প্রাইম, সেখানে যে কনসেন্ট্রেশনগুলো পাচ্ছ ধরে নাও তোমার C1 প্রাইম C2 প্রাইম করে তোমার CN প্রাইম অ্যান্ড সো অন। এটা তাহলে এবারে মানে এটা দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনে শুরু করেছে, মানে ক্যারি আউট 2 রানস উইথ 2 ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে একটা ক্ষেত্রে যদি এখানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম তুমি প্লট করো, তাহলে একটা ছবি হয়তো এরকম দেখতে হলো, এখানে একটা পার্টিকুলার ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে শুরু করেছে, আর একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে শুরু করে, তাহলে এইখান থেকে সেই ছবিটা ধরো তোমার এরকম দেখতে হলো, দেখছি দুটো রান, মানে প্রথম রানে
মানে প্রথমটার জন্য ধরো কনসেন্ট্রেশন ভার্সেস টাইম তুমি প্লট করছো, তাহলে এরকম একটা ছবি পেলে। সেকেন্ডটার জন্য কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট করছো, তুমি এরকম একটা ছবি পেলে আর কি। কিন্তু এটা কথা এই পার্টিকুলার কেসে আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা প্রথমটার জন্য হয়তো ধরো C0 for 1 লিখছি, আর এটা হচ্ছে ধরো C0 2 লিখছি। মানে 0টা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বোঝানোর জন্য, আর 1 আর 2 হচ্ছে প্রথম রান এবং দ্বিতীয় রান দুটোর জন্য। এটা তা তুমি এরকম দুটো ছবি পেলে, ঠিক আছে। আচ্ছা, এবার আমার দরকারটা কি? দরকারটা হচ্ছে তোমার কোন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে তোমার ভেলোসিটিটাকে পাওয়া। আর এবার আমি অ্যাপ্রোচ 1 আমি যে কাজটাকে করছি, যে এই তোমার এই মানে মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা মাপছি হচ্ছে তোমার যখন কনসেন্ট্রেশনটা মানে মানে যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের খুব কাছে। অর্থাৎ তুমি দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ইজ নাথিং বাট দ্য নেগেটিভ ভ্যালু অফ দ্য ডিসি বাই ডিটি। তা নেগেটিভ ভ্যালু অফ দ্য ডিসি বাই ডিটি সেটা হচ্ছে তোমার ভেলোসিটি। তাহলে তুমি যদি এই C01 কনসেন্ট্রেশনের ট্যানজেন্টটাকে টানো, তাহলে এইখান থেকে তুমি কি পেয়ে যেতে পারো? এইখান থেকে তুমি যা মানে ডিসি বাই ডিটি পেলে কোথায়? যখন কিনা কনসেন্ট্রেশনটা তোমার C01, তাহলে এইখান থেকে তুমি ভেলোসিটিটা পেয়ে যাবে V1, যেটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি, যখন কিনা কনসেন্ট্রেশনটা C01। তোমাকে তো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের ভেলোসিটিটা পেতে হবে। তাহলে প্রথম যে রানটায় সেখানে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সেখানে তুমি ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস পেয়ে গেলে এইরকম ভাবে, যে যখন তোমার লেটস সে টাইম টেন্ডস টু 0, অর্থাৎ কনসেন্ট্রেশনটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের খুব কাছে, তখন তুমি এখানে একটা ট্যানজেন্ট টানলে, ট্যানজেন্টটা তোমার রিপ্রেজেন্ট করবে ডিসি বাই ডিটি অ্যাট সি ইকুয়াল টু C01, তার নেগেটিভ করে দাও, নেগেটিভ করে সেখান থেকে তুমি জাস্ট ভেলোসিটিটাকে পেয়ে গেলে। আচ্ছা, এবার একই কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে যে সেকেন্ড রানটার জন্য। তাহলে সেকেন্ড রানটার জন্য ঠিক একই রকম করে তুমি একটা ট্যানজেন্ট টানলে, ট্যানজেন্ট টেনে সেইখান থেকে কি করছো, সেখান থেকে ডিসি বাই এখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি ডিসি বাই ডিটি ক্যালকুলেট করে কোথায়, যখন সিটা হচ্ছে C02, সেইখান থেকে তুমি ভেলোসিটি পেয়ে গেলে V2, এটা মাইনাস ডিসি বাই ডিটি অ্যাট সি ইকুয়াল টু C02। তার মানে দেখো এই যে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তুমি কিন্তু অ্যাকচুয়ালি ভেলোসিটিটাকে পেয়েছো। তাহলে এবারে জাস্ট বসিয়ে দাও। তাহলে এবারে কি হবে? তাহলে অর্ডার যেটা তুমি পেলে এখন, এই যে অর্ডার যেটা তুমি পাচ্ছ আর কি, সেই অর্ডারটা তখন কি হবে না, তোমার এই ln, দেখো এইখানে V1 বাই V2, তাহলে একটাকে V1 বলেছি, একটাকে V2 বলেছি, তাহলে ln V1 বাই V2 হলো। আর ln C1 বাই C2, C1টা হচ্ছে C01 বাই হচ্ছে C02, এটা তুমি পেলে। তাহলে দেখো সেই অর্ডার অফ দ্য রিয়াকশন বেরিয়ে গেল। আর এবারে কথাটা হচ্ছে যে এই যে এইভাবে যে অর্ডারটাকে বের করলে, সেই অর্ডারটা বের করা একটা দারুণ ব্যাপার। সেটা হচ্ছে এই যে ধরো এমন যদি হতো যে রিয়াকশনটা যখন প্রসিড করছে, সে রিয়াক্টর সামাও অটো ক্যাটালাইটিক বা ইনহিবিশন এই টাইপের যদি রিয়াকশন হতো, তার রিয়াকশনের মোডটা সেটা তো পরের দিকে পাল্টে যেত। মানে প্রথম দিকে তুমি ভাবছো এ থেকে জাস্ট প্রোডাক্ট করছে, এরকম একটা ইনোসেন্ট রিয়াকশন নিয়ে তুমি কথাবার্তা বলছো, কিন্তু রিয়াকশনে হয়তো একটা প্রোডাক্ট তৈরি হলো যে প্রোডাক্টটা রিয়াকশনটাকে ক্যাটালাইজ করতে পারে, মানে অটো ক্যাটালাইটিক রিয়াকশন। বা এমন হতে পারে যে তুমি প্রোডাক্টটা পেয়েছো, সে প্রোডাক্টটা হচ্ছে রিয়াকশনটাকে ইনহিবিট করতে পারে। তখন নাই সব কিছু গন্ডগোল হয়ে যাবে, তখন রিয়াকশনটা তো পাল্টে যাচ্ছে, রিয়াকশনটা পাল্টে গেলে অনেক রকমের গন্ডগোল তুমি পেতে পারো। কিন্তু আমি এই অ্যাপ্রোচ 1-এ যেটা করেছি সেটা হচ্ছে সবসময়ই তুমি স্লোপটাকে মেপেছো বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন মেপেছো যখন টাইমটা টেন্ডস টু 0, অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট তার কাছাকাছি। তাহলে এই জায়গায় দেখো যেহেতু প্রোডাক্ট তখনও তৈরি হয়নি, তাহলে প্রোডাক্টটা তোমার এই রিয়াকশনটাকে ইনফ্লুয়েন্স করতে পারছে না। অর্থাৎ অটোক্যাটালাইটিক বা ইনহিবিশন টাইপের রিয়াকশন যদি হয়, তাহলে লেটার টাইমে রিয়াকশনের মোডটা পাল্টে যেতে পারে। তো সেই সিচুয়েশনটা কিন্তু এখানে হচ্ছে না। সেই জন্য এই যে তোমার কনসেন্ট্রেশন, এই যে অর্ডারটাকে পেলে, সেই অর্ডারটাকে নাম দেওয়া হয় এনসি, বা একে বলা হয় তোমার অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, অর এটাকে অনেক সময় বলা হয় ট্রু অর্ডার, ট্রু অর্ডার। আর এই ট্রু অর্ডার এই নামটা কেন এসছে? কারণটা হচ্ছে যে ধরো অটোক্যাটালিসিস or inhibition cannot influence the autocatalysis or inhibition
cannot influence the order of this reaction. একটু ধরতো তো দেখো অটোক্যাটালিসিস অর ইনহিবিশন ক্যানট ইনফ্লুয়েন্স দ্য অর্ডার অফ দিস রিয়াকশন। তাহলে এই জন্য এই অর্ডারটাকে বলা হচ্ছে তোমার ট্রু অর্ডার বা অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। ঠিক আছে, তা দেখো তাহলে এই যে কাজটাকে করা হলো পরিষ্কার যে আমি ওয়ার্কিং ফর্মুলাটা এইটাই, n ইকুয়াল টু ln v1 বাই v2 বাই ln c1 বাই c2। এবার কথাটা হচ্ছে আমি এই যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যে মাপছি ঠিক কোথায় মাপছি, এইখানে যেটা হলো আমি দুটো ডিফারেন্ট রান করে দুটোর ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়াল টাইমে অর্থাৎ কনসেন্ট্রেশনটা যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের খুব কাছে তখন করছি। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, আচ্ছা কেউ তো বলতে পারে ধরুন অত ঝামেলার মধ্যে কি করে কি হবে, তুমি একটা সিঙ্গেল রান করো, ক্যারি আউট এ সিঙ্গেল রান উইথ ওয়ান স্পেসিফিক ইনিশিয়াল কনসেন্ট্রেশন। concentration of the reactant. স্যার ওটা ট্রু অর্ডার লিখেছে তো উপরে? ট্রু অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, এটাকে বলা হয় এনসিটাকে বলা অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন আর ট্রু TRUE ট্রু অর্ডার। আর আরেকটা হতে পারে অ্যাপ্রোচ টুতে হচ্ছে তোমার ক্যারি আউট এ সিঙ্গেল রান উইথ ওয়ান স্পেসিফিক ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। আচ্ছা এখানেও তুমি একই কাজটাকে করলে, এক্ষেত্রে তোমার জাস্ট বিভিন্ন টাইমে তোমার ধরো টাইমটা যখন T1, টাইমটা যখন T2, এরকম করে যখন টাইমটা তোমার TN, তখন কনসেন্ট্রেশনকে তুমি মেপে নাও C1 C2 ডট 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 করে তুমি CN এইটা এবার তুমি প্লট করো। আচ্ছা আগেরটা যেমন দুটো প্লট হয়েছিল, এখানে দুটো প্লট হবে না, এখানে একটা প্লট হবে। এখানে কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্টটাকে প্লট করা হচ্ছে, এখানে টাইমটাকে প্লট করা হচ্ছে, আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন একটাই নিয়েছিল, তুমি জাস্ট এই একটাই ছবি পেলে এরকম দেখতে, সিঙ্গেল ছবি। আচ্ছা এবার তুমি যে কাজটাকে করছো সেটা হচ্ছে এই যে তোমার দুটো কনসেন্ট্রেশন দরকার, একটা কনসেন্ট্রেশন হচ্ছে তোমার একটা কনসেন্ট্রেশন হচ্ছে C1, একটা কনসেন্ট্রেশন হচ্ছে C2। একটু ধর পেন তো ওইখানে প্রচুর পেন তো না, ওটা কিছু নেই জানো। হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম যে দেখো তুমি এখানে কি করছো যে মানে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তোমার ভেলোসিটিটাকে রাখবে, তার জন্য আমি কি করছি, ধরে নাও একটা সার্টেন টাইম কনসিডার করলে, মানে একটা টাইম লেসে T1, সেখানে একটা কনসেন্ট্রেশন তুমি কনসিডার করছো C1, আর একটা টাইম তুমি ধরো লেসে T2, যেখানে কনসেন্ট্রেশন ধরে নাও তোমার C2 এটা। আচ্ছা এবার আমি এখানে কি করছি না, আমার যেটা দরকার হচ্ছে যে তোমার ভেলোসিটি অ্যাট কনসেন্ট্রেশন C1 বের করব। তাহলে ভেলোসিটি আর কনসেন্ট্রেশন C1 বের করার জন্য কি করতে হচ্ছে তোমাকে না, যখন C=C1 তুমি একটা ট্যানজেন্ট টানো, ট্যানজেন্ট টেনে সেখান থেকে dc/dt ক্যালকুলেট করে নিলে কোথায় না, যখন কনসেন্ট্রেশন তোমার C1 এর সঙ্গে সমান, সেইখান থেকে তুমি ভেলোসিটিটা v1টা পেয়ে গেলে, সেটা কি দিস ইজ নাথিং বাট মাইনাস dc/dt যখন সেটা হচ্ছে তোমার C1। তাহলে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন C1 এ তুমি ভেলোসিটিটা পেয়ে গেলে। আচ্ছা আবার যখন তোমার কনসেন্ট্রেশনটা C2, সেখানে তুমি আরেকটা ট্যানজেন্ট টানো, আরেকটা ট্যানজেন্ট টানলে, যে ট্যানজেন্টটা হচ্ছে dc/dt কখন না, যখন সেটা হচ্ছে তোমার C2, সেইখান থেকে তুমি ভেলোসিটি ক্যালকুলেট করে নিলে v2, যেটা হচ্ছে মাইনাস dc/dt অ্যাট C=C2। দেখো তুমি আবার কি হলো, তুমি বেসিক্যালি দুটো কনসেন্ট্রেশন C1 এবং C2তে তুমি ভেলোসিটিগুলো পেয়ে গেছো। তাহলে এখান থেকে তুমি জাস্ট অর্ডারটাকে বের করে নিতে পারো। নাও অর্ডার অফ দ্য রিয়াকশন এনটা হয়ে যাচ্ছে ওই ln v1 বাই v2 বাই হচ্ছে তোমার ln c1 বাই c2। তো এখান থেকে তুমি একটা অর্ডার পেয়ে গেলে। এই অর্ডারটাকে বলা হয় NT, যেটাকে বলা হয় অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম, কারণ এটা দুটো ডিফারেন্ট টাইমে করছি বলে
সেই জন্য এটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, দিস ইজ নট দ্য ট্রু অর্ডার, দিস মে নট বি দ্য ট্রু অর্ডার। মানে পার্টিকুলারলি যখন অটোক্যাটালাইটিক বা ইনহিবিশন টাইপের রিয়াকশনস হয়, তখন কি হচ্ছে যে হয়তো মানে মানে একদম একদম শুরুতে, যেটা আগের ক্ষেত্রে আমি বলেছি আর কি, মানে অ্যাপ্রোচ 1-এ, যেখানে প্রোডাক্ট যেটা তৈরি হলো সেই প্রোডাক্টটা রিয়াকশনটাকে ইনফ্লুয়েন্স করতে পারছে না, কিন্তু এই পার্টিকুলার কেসে যেহেতু আমি ধরো দুটো ডিফারেন্ট টাইমে দেখছি, তখন কিন্তু প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে সেই যদি রিয়াকশনকে অটোক্যাটালাইজ করে এবং ইনহিবিট করে, তখন কিন্তু অনেক গন্ডগোল দেখা যাবে। সেই জন্য এই যে মানে আসলে অটোক্যাটালাইটিক হয়ে গেলেই তো মানে শুরু থেকে রিয়াকশন ছিল, পরে কিন্তু সেই রিয়াকশনটা থাকছে না। হ্যাঁ, তখন তুমি যে অর্ডারটা পাবে সেই অর্ডারটাকে তুমি কোনোভাবে ট্রু অর্ডার বলতে পারবে না। দিস মে নট বি দ্য ট্রু অর্ডার। এবং যেটা দেখতে পাওয়া যায় যে তোমার মানে ফর অটোক্যাটালিসিস বা অটোক্যাটালিসিস দেখা যায় যে এনটিটা অ্যাকচুয়ালি লেস দ্যান এনসি হয়, আর যখন ইনহিবিশন হয়, আর ইনহিবিশন রিয়াকশন যদি হয়, তখন কিন্তু এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়ে যায়। তাহলে যেটা তুমি দেখবে যে অটোক্যাটালিসিসের জন্য এনটিটা লেস দ্যান এনসি হয়, আর ইনহিবিশনের জন্য এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়। এবার কেন এটা হয় সেটা আমি না হয় তোমায় ভালো করে আলোচনা করে দিচ্ছি। তার মানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি রিয়াকশনের অর্ডার হচ্ছে বেসিক্যালি ট্রু অর্ডার, সেটা কিন্তু এনসি। সেক্ষেত্রে তোমাকে ওই ট্যানজেন্টটা টানতে হবে বা ভেলোসিটিটাকে মাপতে হবে যখন তোমার কনসেন্ট্রেশনটা, তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন খুব কাছে, অর্থাৎ টাইমটা তোমার জিরোর কাছে। আর যদি তুমি দুটো ডিফারেন্ট টাইমে কনসেন্ট্রেশনে মেপে, দুটো ডিফারেন্ট টাইমে ভেলোসিটি মেপে সেখান থেকে তুমি যদি অর্ডার বের করো, সেটা অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম হয়ে যাবে। সেটা কিন্তু তোমার খেয়াল রাখবে, এটা কিন্তু তোমার ট্রু অর্ডার নয়, সেটাকে তুমি অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম এরকম নাম দিচ্ছ। ঠিক আছে? আচ্ছা, আর এবারে তোমার অটোক্যাটালাইটিক বা ইনহিবিশন না হলে, হ্যাঁ, তখন ইউজুয়ালি এনসি আর এনটি সমান হয়ে যেতে পারে। তার মানে আমি যেটা বলছি যে মানে এনসি নট ইকুয়াল টু এনটি ইন জেনারেল। মানে সবসময় যে এনসি এবং এনটি সবসময় সমান হবে সেরকম নয়। একদম ইনোসেন্ট কিছু রিয়াকশনস আছে যাদের ক্ষেত্রে, বা মোস্ট অফ দ্য রিয়াকশনই ইনোসেন্ট রিয়াকশন, তাদের ক্ষেত্রে এনসি এনটি সমান হয়ে যায়। কিন্তু যখন কোনো অটোক্যাটালাইটিক বা ইনহিবিশন টাইপের রিয়াকশন হবে, তখন কিন্তু এনসি এবং এনটি তারা আলাদা হয়ে যায়। অটোক্যাটালাইটিসের জন্য এনটিটা লেস দ্যান এনসি হয়ে যায়, আর ইনহিবিশনের জন্য হচ্ছে এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়ে যায়। আচ্ছা, এইটা একটুখানি বোঝার চেষ্টা করো যে কেন এনটিটা লেস দ্যান এনসি বা এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়ে যাচ্ছে। ধরো আমি এরকম একটা ব্যাপার বলছি যে ধরো ইনিশিয়ালি মানে শুরুতে, হ্যাঁ, মানে আচ্ছা ইনিশিয়ালি মানে শুরুতে এনসি এবং এনটির মধ্যে কোনো তফাৎ নেই। মানে আমি যেটা বলছি যে শুরুতে যদি ভেলোসিটিটা ভি0 হয়, সেটা তুমি যে কে ইন্টু ওই মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সি0, তার পাওয়ার যে তুমি এন লিখবে, সেটা এনসিও লিখতে পারো অথবা সেটা এনটিও লিখতে পারো, কারণ শুরুতে যেটাই এনসি সেটাই এনটি, এইটা। আর এবারে ধরো অ্যাট এ টাইম টি, প্রথম কথা হচ্ছে ইফ there is no autocatalysis or inhibition, then let velocity of the reaction তুমি লিখছো এইরকম ভাবে কে ওই মুহূর্তে মানে কনসেন্ট্রেশন সি হোল টু দি পাওয়ার এন সি হবে, কারণ ট্রু অর্ডার তুমি তখন লিখতে পারছো এইটা। আর ইফ দেয়ার ইজ অটোক্যাটালিসিস অর ইনহিবিশন, যদি অটোক্যাটালিসিস এবং ইনহিবিশন থাকে, দেন তোমাকে লিখতে হবে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসটা, এটাকে ভি প্রাইম বললাম, ধরো এটা কে ইন্টু সি টু দি পাওয়ার এন টি লিখতে হবে। দেখো তাহলে মানে যদি কোনো অটোক্যাটালিসিস বা ইনহিবিশন না হয়, তাহলে তো ট্রু অর্ডার সেটা সর্বত্র একই থাকবে, তুমি ওই জন্য এটাকে কে সি টু দি পাওয়ার এন সি লিখবে। কিন্তু অটোক্যাটালিসিস বা ইনহিবিশন হলে তো তোমার ট্রু অর্ডার আর থাকবে না, অর্ডারটা পাল্টে যাবে, এন সিতে তখন এনটি দিয়ে তোমার রিপ্লেস করে দিতে হচ্ছে। তাহলে এইটা 1 নম্বর ইকুয়েশন, ধরো এটা 2 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন, এইটা। আচ্ছা, এবারে হচ্ছে যেটা যে এই ফর্ম ইকুয়েশন 1 and 2 দেখো, ফর্ম ইকুয়েশনস 1 and 2 আমি কি পাচ্ছি, উই গেট ভি বাই ভি0,
সেটা হচ্ছে তোমার বেসিক্যালি c/c0 হোল টু দি পাওয়ার nc। আর ফ্রম ইকুয়েশনস 1 আর 3 আমি কি পাচ্ছি, উই গেট ভি প্রাইম বাই ভি জিরো, সেটা কত হচ্ছে দেখো c/c0 তার পাওয়ার হচ্ছে তোমার nt। এইটা মানে এই যে এইটা আর এইটা, এই দুটোকে কাজে লাগালে তোমার বেসিক্যালি c/c0 হোল টু দি পাওয়ার nt ভি প্রাইম বাই ভি জিরোটা। আর যদি অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন না হতো তাহলে v/v0 হচ্ছে c/c0 টু দি পাওয়ার nc। আচ্ছা এবারে বলো যে ফর অটো ক্যাটালিসিস, কিন্তু অটো ক্যাটালিসিস হয় তখন কি হয়, রিঅ্যাকশনের রেটটা তুমি যা এক্সপেক্ট করেছিলে তার থেকে বেশি হয়। মানে অটো ক্যাটালিসিসের ক্ষেত্রে কি হয়, যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করলো বলে তোমার যা রেট তুমি এক্সপেক্ট করেছিলে তার থেকে বেশি হবে। তাহলে ফর অটো ক্যাটালিসিস যেটা দাঁড়াবে যে এই যে ভি প্রাইম বাই ভি জিরো দিস হ্যাজ টু বি গ্রেটার দেন v/v0। মানে যদি অটো ক্যাটালিসিস হয় তাহলে মানে কোন একটা সার্টেন টাইমে রিঅ্যাকশনের রেট অ্যাকচুয়ালি যা হওয়া কথা, অটো ক্যাটালিসিস রিঅ্যাকশনের রেটটা তোমার বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে ভি প্রাইম বাই ভি জিরো মাস্ট বি গ্রেটার দেন v/v0। তাহলে এখান থেকে দেখো তুমি দেখতে পাচ্ছ কি ভি প্রাইম বাই ভি জিরোর জায়গায় তুমি বসিয়ে দাও c/c0 তার পাওয়ার হচ্ছে nt দিস হ্যাজ টু বি গ্রেটার দেন c/c0 তার পাওয়ার হচ্ছে তোমার nc। এইটা এই যে একদম ইকুয়েশন 3, মানে এইটা ধরো ইকুয়েশন যদি তুমি 4 বলো, এটা কিন্তু ইকুয়েশন 5 বলো, তাহলে ইকুয়েশন 4 and 5 থেকে তুমি এটা পেয়ে গেলে। আচ্ছা এইটা কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে ntটা লেস দেন nc। কেন না, কারণটা হচ্ছে যেহেতু অ্যাজ c/c0টা হচ্ছে তোমার লেস দেন 1, মানে c/c0টা কিন্তু তোমার ফ্র্যাকশন 0 থেকে 1 এর মধ্যে, সেখানে ntটা লেস দেন nc। মানে তুমি দেখো না, ধরো আমি বলছি c/c0টা হাফ, এবারে বলো হাফের পাওয়ার মানে ধরো একটা আমি বললাম এইভাবে ধরো লেট c/c0টা ধরো তুমি হাফ বললে। আচ্ছা এবার একটা বলো তো যে হাফের পাওয়ার তুমি মানে করছো, মানে হাফের পাওয়ার ধরো একটা বলছে হাফের পাওয়ার ধরো 1, আর একটা ধরো হাফের পাওয়ার ধরো তোমার 2। তাহলে হাফের পাওয়ার 1 করলে সেটা হাফই হয়, আর হাফের পাওয়ার 2 করলে কত হয়, সেটা হচ্ছে 1/4 হয়। তাহলে এবার বোঝার চেষ্টা করো 1/4 হয়। তার মানে কি, তাহলে যার পাওয়ারটা বেশি সেই ভ্যালুটা হচ্ছে তত কম কিন্তু, তাই না। তাহলে আমি যখন বলছি যে এইটা বেশি দেন এইটা, তাহলে পাওয়ারের রেসপেক্টে কি হবে, ntটা কিন্তু লেস দেন nc, ঠিক আছে। তা সেটাই বলছি, কিন্তু c/c0 একটা ফ্র্যাকশন, তাহলে ntটা কিন্তু লেস দেন তোমার nc হয়ে গেল, বোঝা গেল। আর এবারে এটা পরিষ্কার তো, এই যে c/c0 হোল টু দি পাওয়ার nt যদি গ্রেটার দেন c/c0 হোল টু দি পাওয়ার nc হয়, যদি c/c0 একটা ফ্র্যাকশন সেটা 0 থেকে 1 এর মধ্যে, তাহলে ntটা কিন্তু লেস দেন nc হবে। এটা। আর ফর ইনহিবিশন কি হবে, ইনহিবিশন হয় তাহলে কিন্তু ভি প্রাইম বাই ভি জিরো এটা লেস দেন v/v0 হচ্ছে, তখন ভি প্রাইম বাই ভি জিরোটা লেস দেন v/v0 হচ্ছে, তখন তোমার কি হবে না c/c0 ntটা সেটা লেস দেন c/c0 nc হয়ে গেল। তাহলে তখন কি হয়ে যাবে, ntটা গ্রেটার দেন nc হয়ে যাবে। তাহলে দেখো আমি যে শুরুতে বলেছিলাম না যে অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশনের জন্য ntটা লেস দেন nc হয়, আর ইনহিবিশন রিঅ্যাকশনের জন্য ntটা গ্রেটার দেন nc হয়, সেটা কিন্তু আমার এখানে পরিষ্কার হয়ে গেল, তাই না। এটা এই তো এখানে যে কনক্লুশনটা আমি বলেছি সেই কনক্লুশনটা কেমন করে এলো সেটা আমি দেখাতে পারলাম। তো দেখো যা বললাম এখন পর্যন্ত পরিষ্কার কিনা। আমি বেসিক্যালি এই যে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, সেই ডিফারেন্সিয়াল রেট লটাকে আমি জাস্ট ডিটেলে বোঝানোর চেষ্টা করেছি। অ্যাপ্রোচ 1, অ্যাপ্রোচ 2, এনসি এনটি, কখন এনসি এনটি আলাদা, কেন অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে এনটিটা লেস দেন এনসি হচ্ছে, কেন ইনহিবিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এনটিটা গ্রেটার দেন এনসি হচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করলাম। দেখো কারো কোনো বুঝতে অসুবিধা আছে না। যা বলেছি কার কি অসুবিধা এখন পর্যন্ত যা কথাবার্তা হয়েছে তাতে কার কি সমস্যা আছে একটু বলে নাও তাড়াতাড়ি। স্যার অটো ক্যাটালাইসিসের ক্ষেত্রে ভি প্রাইম বাই ভি জিরো গ্রেটার দেন v/v0টা কেন হচ্ছে একবার বলতে পারবেন? মানে অটো ক্যাটালিসিস মানেটা কি, মানেটা হচ্ছে যে ধরো কোন একটা রিঅ্যাকশন, হ্যাঁ যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্ট তো রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করছে, রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করে কি করবে, এখানে রেটটা তো বাড়াবে, তাই না। হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো যে যদি তোমার অটো ক্যাটালিসিস না হতো তাহলে কোন একটা সার্টেন টাইমে ভেলোসিটি যা হতো,
যদি অটো ক্যাটালিসিস হতো তাহলে ওই সার্টেন টাইমই ভেলোসিটিটা কি হতো, বেশি না কম, বেড়ে যাবে, বেড়ে যেত। সেটাই আমি লিখেছি। তার মানে ভি প্রাইমটা গ্রেটার দ্যান ভি, মানে ভিটা কখন না, হ্যাঁ। ভিটা হচ্ছে যদি কোনো মানে ইফ দেয়ার ইজ নো অটো ক্যাটালিসিস অর ইনহিবিশন তখন ভেলোসিটিটা ভি, আর যদি অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন হয় তখন ভেলোসিটিটা হচ্ছে ভি প্রাইম। তো যদি অটো ক্যাটালিসিস হয় তাহলে ভি প্রাইমটা গ্রেটার দ্যান ভি, সেখানে আমি লিখেছি ভি প্রাইম বাই ভি জিরো গ্রেটার দ্যান ভি বাই ভি জিরো। হ্যাঁ ঠিক আছে, স্যার, হ্যাঁ এইটা স্যার, পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা বলো আর কিছু, মানে এটা বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ বলো। অটো ক্যাটালাইসিস ক্ষেত্রে এনটি লেস দ্যান এনসিটা হলো কেন একবার বলুন? মানে কি বলবো, এই তো মানে এই তো এইখানে দেখতে পাচ্ছ না, এই তো মানে যে অটো ক্যাটালিসিসের জন্য যেটা এতক্ষণ ধরে বোঝালাম যে ভি প্রাইম বাই ভি জিরো গ্রেটার দ্যান যদি ভি বাই ভি জিরো হয় তাহলে সি বাই সি জিরো হোল টু দি পাওয়ার এন টি এটা গ্রেটার দ্যান সি বাই সি জিরো হোল টু দি পাওয়ার এন সি, কারণ এই ইকুয়েশন 4 and 5 দেখো, এই ইকুয়েশন 4 and 5 কে কাজে লাগিয়ে পেলাম। তাহলে মানে ফ্রম ইকুয়েশন 4 and 5 এটা পেলে কোথা থেকে না, ফ্রম ইকুয়েশন 4 and 5 তুমি এটা পেলে, এটা ঠিক আছে, ফ্রম ইকুয়েশন 4 and 5 তুমি এটা পেয়েছো। তাহলে এবারে কি হচ্ছে, এবারে 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 কি বলতে গেছে, মানে এই লাইন থেকে এই লাইনটা কি করে এলো, মানে কোনটা জানতে চাইছো তুমি? হ্যাঁ মানে লাস্ট লাইনটা মানে এনটি লেস দ্যান এনসিটা। হ্যাঁ তাই তো, তার আগের লাইন থেকে পরেরটা অটোমেটিক্যালি চলে আসে। তোমার যেটা কথা হচ্ছে সি জিরোটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। হ্যাঁ সি জিরোটা হচ্ছে, কি বলছো, কিছু বলছো? না স্যার, ওই এক্সাম্পলটা স্যার নাম মুছে দিলে পারতেন না তাহলে না আর ও ঠিক আছে, মানে আমি জানি সব বোঝা হয়ে গেছে সেই জন্য আমি বুঝলাম। দেখো যেটা হচ্ছে সিটা তো লেস দ্যান সি জিরো, মানে সি জিরোটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর সিটা হচ্ছে কোন একটা সার্টেন টাইমে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, তাহলে সি বাই সি জিরো এটা একটা ফ্র্যাকশন, তাহলে সেই ফ্র্যাকশনটা মানে সি বাই সি জিরো 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এবার আমায় বলো যে ধরো আমি বললাম তোমার সি বাই সি জিরো এইটা ধরে নাও তোমার হাফ, মানে একটা সার্টেন টাইমে সিটা সি জিরো থেকে কম, সি বাই সি জিরো হচ্ছে তোমার হাফ। আচ্ছা এবার আমি বলছি তোমার চারটা গ্রেটার দ্যান ধরো তোমার লেসে, ধরো একের দুইটা, ধরো একের দুই গ্রেটার দ্যান তো একের চার হয়, তাই তো? এটা জানো তো, একের দুই গ্রেটার দ্যান একের চার তো। আচ্ছা তাহলে এইটাকে তুমি লেখো এইরকম ভাবে, একের দুই তার পাওয়ার 1 এটা গ্রেটার দ্যান একের দুই তার পাওয়ার 2, তাই তো? হ্যাঁ তাহলে এবারে এই একের দুই এর পাওয়ার আর একের দুই এর পাওয়ার, তাহলে এইখান থেকে পরিষ্কার তুমি তো দেখতে পাচ্ছ দুইটা বেসিক্যালি গ্রেটার দ্যান এক বা একটা লেস দ্যান 2, ঠিক আছে। এ থেকে বুঝতে পারছো নিশ্চয়ই যে একটা বেসিক্যালি তোমার লেস দ্যান 2। তাহলে যেটা হচ্ছে যে যদি একটা ফ্র্যাকশন হয়, ফ্র্যাকশনের পাওয়ার যত কম হয় জিনিসটা তত বেশি হয়, আর যদি ফ্র্যাকশন না হতো জিনিসটা একের থেকে বড় হতো, তাহলে যার পাওয়ার যত বড় জিনিসটা তত বড়, আর যদি ফ্র্যাকশন হয়ে যায় যার পাওয়ার যত বড় জিনিসটা তত ছোট। তাহলে এখানে যেহেতু এই ডান দিকের জিনিসটা ছোট, তার মানে তার করসপন্ডিং যে পাওয়ারটা এনসিটা সেটা বেসিক্যালি বড়, সেটাই জাস্ট আমি এখানে লিখেছি। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার সি বাই সি জিরোটা 0 থেকে 1 এর মধ্যে কি করে বলছো? সি জিরোটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, আর সিটা হচ্ছে একটা সার্টেন টাইমে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে সময়ের সাথে সাথে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে না বাড়ে? স্যার বাড়ে। রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে বাড়ে? কমে কমে স্যার, কমে কমে। ঠিক করে বলো, বা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে। সময়ের সাথে সাথে কমে না বাড়ে? স্যার কমে। কমে তো। তাহলে এবারে স্যার, কমে সিটা, স্যার। তাহলে সিটা হচ্ছে কোন একটা সার্টেন টাইমে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, আর সি জিরোটা হচ্ছে শুরুতে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে কোনটা বড় কোনটা ছোট, সি বড় না সি জিরো বড়? সি জিরো। তাহলে সি বাই সি জিরো কি হবে, আচ্ছা স্যার। ফ্র্যাকশন হবে তো? হ্যাঁ স্যার। নিশ্চয়ই স্যার। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, বলো আর কিছু। স্যার আগের পেজটা একটু দেখাবেন? দেখাবো। হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা এবারে আমি সেকেন্ড মেথডটায় চলে যাচ্ছি। তো কারো কোনো ডাউটস নাই তো?
না স্যার। আর সেকেন্ড যে মেথডটা তাকে বলা হচ্ছে মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল। আচ্ছা, তুমি ওই ওই একই টাইপের একটা রিয়াকশন তুমি কনসিডার করছো, কনসিডার এ রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট। কনসিডার রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট, অর্থাৎ তুমি এরকম একটা সিচুয়েশন বলছো, এ থেকে ধরো তোমার একটা প্রোডাক্ট হচ্ছে। আচ্ছা, এবারে শুরুতে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ধরো এ ছিল, প্রোডাক্ট ধরো কিছু ছিল না, আর কোন একটা ইনস্ট্যান্টে অ্যাট এ টাইম টি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে কি এ মাইনাস এক্স হলো, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধরো তোমার এক্স হলো, এটা। আচ্ছা, এবারে বিভিন্ন অর্ডার রিয়াকশনের জন্য তুমি বিভিন্ন ইন্টিগ্রেটেড রেট ল পাবে। মানে তুমি ধরো যেটা করলে যে তোমার এই ধরো বিভিন্ন রকমের বিভিন্ন অর্ডার রিয়াকশন তুমি কনসিডার করছো। ধরো আমি বলছি যে মানে জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন যদি হয় তাহলে তার ইন্টিগ্রেটেড রেট লটা কি? ইন্টিগ্রেটেড রেট লটা হচ্ছে তোমার ওই এক্স ইকুয়াল টু তোমার কে টি এরকম হয় তো, বা ওইখান থেকে তুমি বলতে পারো কেটা হচ্ছে তোমার এক্স বাই টি। তার মানে আচ্ছা, এবারে এটা ইন্টিগ্রেটেড রেট ল। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে ধরো তুমি যেটা করবে, যে কাজটা তোমাকে সবসময় করতে হবে আর কি, মানে সেটা আমি আগেই বলেছি যে তোমাকে এই কাজটা কিন্তু সবসময় করতে হবে, যে কতগুলো ডিফারেন্ট টাইম টি ওয়ান টি টু ডট 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 টিএন, তাতে তোমাকে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট কার একজনের কনসেন্ট্রেশন কিন্তু তোমাকে মেপে নিতে হবে। মানে ধরো আমি কথার কথা বলছি, হয়তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন তোমার যেহেতু জানা ছিল, তুমি প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধরো মেপে নিচ্ছ, অর্থাৎ এক্সটা তুমি মেপে নিয়েছো, ধরো এটা এক্স ওয়ান এক্স টু ডট 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 করে এটা এক্সএন হয়েছে এইটা। আর এবারে কোন একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য সকাল স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্ট তো ফিক্সড। এবারে কথাটা হচ্ছে যে এই যে গিভেন ডেটাগুলো, যে ডেটাগুলো তুমি পেয়েছো, সেই ডেটাগুলো হচ্ছে এই যে জিরো অর্ডার রিয়াকশন ইন্টিগ্রেটেড রেট লটাকে ওবে করছে কি করছে না। তাই তো তোমাকে কি করতে হবে? ধরো তুমি এক কাজ করো, যে ক্যালকুলেট এক্স ওয়ান বাই টি ওয়ান, এক্স টু বাই টি টু, এক্স এন বাই টি এন, এগুলো তুমি ক্যালকুলেট করো। যদি এমন হয় যে ইফ এক্স ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু এক্স টু বাই টি টু ইকুয়াল টু এক্স এন বাই টি এন, এটা হলো, অর্থাৎ তোমার কতগুলো ডিফারেন্ট টাইমে তুমি প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলো মেপে ফেলেছো। এবার কোন একটা নির্দিষ্ট মুহূর্তে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম, মানে এক্স বাই টি, এই যে রেশিওটা আর কি, এইটা ধরো সমান হয়ে গেছে। তাহলে এইটা যদি সমান হয়ে যায় তার মানে কি? তার মানে দিস implies that the given data obeys the integrated rate law for a জিরো অর্ডার রিয়াকশন। মানে জিরো অর্ডার রিয়াকশন হলে তবেই এক্স বাই টিটা কনস্ট্যান্ট হয়। তাহলে আমি যে কতগুলো ডিফারেন্ট টাইমে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলোকে মেপে ফেলেছি, এবার আমি যে এই গিভেন ডেটা থেকে তুমি এক্স ওয়ান বাই টি ওয়ান, এক্স টু বাই টি টু, এক্স এন বাই টি এন এগুলোকে ক্যালকুলেট করে দিলে প্রত্যেক ক্ষেত্রে ভ্যালুটা একই বেরিয়েছে। তাই যদি ভ্যালুটা একই বেরোয় তার মানে হচ্ছে যে ডেটাগুলো তুমি পেয়েছো এক্সপেরিমেন্ট করে, সেই ডেটাগুলো তোমার ইন্টিগ্রেটেড রেট ল ফর দ্য জিরো অর্ডার রিয়াকশনকে ওবে করছে। তার মানে এখান থেকে তুমি বলতে পারবে কি, তাহলে এটা করেসপন্ড করবে, দিস ইমপ্লাই করবে যে দিস ইজ এ জিরো অর্ডার রিয়াকশন। তুমি হয়তো রিয়াকশনটা কত অর্ডার আগে থেকে জানতে না, কিন্তু তুমি তো এইটা সবসময়ই করতে পারবে, কত করে ডিফারেন্ট টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলোকে মাপতে পারবে, এবং মেপে তুমি দেখলে যে এক্স ওয়ান বাই টি ওয়ান, এক্স টু বাই টি টু, এক্স এন বাই টি এন এইগুলো সামাও হচ্ছে সমান হয়ে গেছে। তার মানে এটা জিরো অর্ডার কাইনেটিক্স ওবে করলে তবেই এটা সম্ভব, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করলে তো এটা সম্ভব নয়, তাই না? তাহলে এটা যে জিরো অর্ডার রিয়াকশন হয়ে গেল। তাকেও এবারে মিলে গেলে ভালো, মানে ইফ ইজ স্যাটিসফাইড ইটস ফাইন, satisfies then it's fine। আচ্ছা, if not then তোমাকে কি করতে হবে? then try for the first order reaction।
মানে কি বলতে চাইছে, যে যদি ফার্স্ট অর্ডার রিয়াকশনস হতো, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তুমি কি জানো ইন্টিগ্রেটেড রেড লটা কেমন দেখতে? এটা ln a/a - x ইকুয়াল টু তোমার kt, বা অর কেটা হয়ে যাচ্ছে তোমার 1/t ln a/a - x, এইটা। আচ্ছা এবারে তুমি এক কাজ করো, তোমার যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো দিয়ে তুমি দেখো 1/l1 1/t1 ln a/a - x1 তুমি ক্যালকুলেট করলে, 1/t2 ln a/a - x2 এটা তুমি ক্যালকুলেট করলে। এইভাবে করে করে তুমি তুমি 1/tn ln a/a - xn টা ক্যালকুলেট করলে। এবারে দেখলে যে এইগুলো সমান হয়ে গেছে। আচ্ছা সমান কখন হবে? যখন অবভিয়াসলি সে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করবে তখন। দেন আমি কি বলবো? দেন উই সে দ্যাট দ্য রিয়াকশন ইজ অফ ফার্স্ট অর্ডার, এইটা। তখন আমি মানে যদি স্যাটিসফাই করে যায় তাহলে এটা বলবো ফার্স্ট অর্ডার। যদি না স্যাটিসফাই করে, ইফ নট, দেন তোমাকে কি করতে হবে? দেন ট্রাই ফর দ্য সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। তখন সেকেন্ড অর্ডারের জন্য তোমাকে ভাবতে হবে, অ্যান্ড সো অন, এইভাবে অ্যান্ড সো অন। তার মানে কি করছো দেখো, তুমি বেসিক্যালি ওই একদম শুরুতেই যেটা বলেছিলাম যে তোমাকে যাই করো না কেন, যে মেথডই তুমি ইউজ করো না কেন, কতগুলো ডিফারেন্ট তোমার টাইমে তোমার রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলো পেয়ে যেতে হবে। আমি এখানে ধরো লেসে প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলোকে মেপে ফেলেছি। এবার আমি দেখতে চাইছি যে গিভেন ডেটা যেটা তুমি এক্সপেরিমেন্ট করে বের করেছো সেটা কোন ইন্টিগ্রেটেড রেড ডটাকে স্যাটিসফাই করছে। তাহলে জিরো অর্ডার ইন্টিগ্রেটেড রেড ডটাকে স্যাটিসফাই করা মানে হচ্ছে তোমার x/t কনস্ট্যান্ট হতে হবে। দেখো সেটা হচ্ছে কিনা, যদি হয় তো সরাসরি বলে দিলে এটা জিরো অর্ডার রিয়াকশন, যদি না হয় তাহলে পরের কোন একটা অর্ডার তুমি ট্রাই করো, লেসে ফার্স্ট অর্ডার ট্রাই করো, দেখো সেই ডেটাগুলো ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড ডেটাকে স্যাটিসফাই করছে কিনা। যদি করে তো ভালো, তাহলে সেটা ফার্স্ট অর্ডার রিয়াকশন চলে গেল। যদি না করে তাহলে নেক্সট সেকেন্ড অর্ডারে চলে এসো, অ্যান্ড সো অন। তার মানে এই যে মেথডটা দেখো তোমাকে ট্রায়াল অ্যান্ড এরার করে করতে হচ্ছে। প্রথমে 0 দেখো, হলে ভালো, না হলে 1 দেখো, হলে ভালো, না হলে 2 দেখো, হলে ভালো, না হলে 3 দেখো, অ্যান্ড সো অন। দিস ইজ এ ট্রায়াল অ্যান্ড এরার মেথড। দিস ইজ এ ট্রায়াল অ্যান্ড এরার মেথড। এটা কিন্তু একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথড এইটা। এবং মজাকেটা হচ্ছে এইটাই হচ্ছে তার লিমিটেশন। এটা হচ্ছে লিমিটেশন। কেন লিমিটেশন? কারণ তুমি ট্রায়াল অ্যান্ড এরার করে কত দূর এগোবে। কারণ এমন তো নয় যে তোমাকে তো কেউ বলে দেয়নি যে অর্ডারটা তোমার 0, 1, 2 এই তিনটের মধ্যে একটা হতে হবে, তাহলে না ট্রাই করার মানে থাকে। কিন্তু অর্ডার তো তোমার যা খুশি হতে পারে, অর্ডার তো তোমার একটা ফ্র্যাকশন হতে পারে, হ্যাঁ, অর্ডার হচ্ছে তোমার নেগেটিভ হতে পারে, অর্ডার 0 হতে পারে। মানে এমন নয় যে 0 পরেই তুমি 1 ট্রাই করছো, কিন্তু হাফও তো হতে পারতো, তাই না? তাহলে লিমিটেশন হচ্ছে বেসিক্যালি এটা ট্রায়াল অ্যান্ড এরার মেথড, এটাই তার মেজর লিমিটেশন। এবং যেটা মূল কথা সেটা হচ্ছে এই যে অর্ডার মে হ্যাভ এনি ভ্যালুস, তোমার 0, পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন, যা খুশি হতে পারে। অর্ডার তোমার 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, যা খুশি হতে পারে। তা যা খুশি যদি হয় তাহলে তোমার পক্ষে এই প্রত্যেক ক্ষেত্রেই ট্রাই করা সম্ভব নয় এইটা। সেই জন্যে এটা হওয়ার জন্য ইট ইজ নট অলওয়েজ পসিবল, ইট ইজ নট অলওয়েজ পসিবল to hit the actual integrated rate law, hit the integrated rate law of actual order লেখা হবে। integrated rate law of actual order। পসিবল টু, হ্যাঁ বলো কি বলছো? মানে অর্ডার মে হ্যাভ পসিবল টু এর পর কি লিখেছে? পসিবল টু, পসিবল টু এর পর কি লিখেছেন? পসিবল টু হিট 3 নম্বর লাইনে। পসিবল টু হিট HIT, মানে হিট করা। মানে তুমি বেসিক্যালি কি হচ্ছে, মানে প্রথমটা ট্রাই করলে, সেকেন্ডটা ট্রাই করলে, থার্ডটা ট্রাই করলে, এবার এক্সাক্ট টার্গেটে তোমার হিট করছে কিনা, হ্যাঁ,
এই এক্সাক্ট টার্গেটে তোমার হিট নাই করতে পারে, কারণ ব্যাপারটা কি যে তুমি তো 0-র পরে 1 ট্রাই করলে, 1-এর পরে 2 ট্রাই করলে, তুমি তো 0-র পরে হাফ ট্রাই করোনি, 0-এর পরে তো 1/4 ট্রাই করোনি, 0-এর পরে তো তোমার 1/5 ট্রাই করোনি, তাই না? কিন্তু অর্ডার তো ইন প্রিন্সিপাল যা খুশি হতে পারে, যে কোনো ফ্র্যাকশনে হতে পারে। সেখানে বলছে অর্ডার মে হ্যাভ এনি ভ্যালু, মানে 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে ইত্যাদি। সেই কারণে ইট ইজ নট অলওয়েজ পসিবল টু হিট দ্য ইন্ডিকেটেড রেট অফ অ্যাকচুয়াল অর্ডার, মানে সত্যি সত্যিই যে অর্ডারটা, সেই অর্ডারটা কিন্তু তুমি সবসময় নাই পেতে পারো। ঠিক আছে, সেইটাই হচ্ছে এই মেথডের লিমিটেশন। প্রথম কথা হচ্ছে এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তোমাকে সেই চেষ্টা করে যেতে হবে। যদি কিছু সিম্পল রিয়াকশন হয়, যেটা 0, 1, 2 এই হয়তো 2-1টা অর্ডারের মধ্যেই হয়তো অর্ডারটা থাকে, তার ক্ষেত্রে তুমি হয়তো ঠিক অর্ডারটা পেয়ে যাবে। কিন্তু যদি অর্ডার ফ্র্যাকশন হয়ে যায়, বা অর্ডারটা মানে একটা কমপ্লিকেটেড রিয়াকশনের ক্ষেত্রে অর্ডারটা একটা মানে মানে ওই ইন্টিজার অর্ডার নয় আর কি, ফ্র্যাকশন অর্ডার যদি হয়ে যায়, তাহলে তখন কিন্তু ওই ঠিক ইন্ডিকেটেড রেট ল তাতে হিট করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। সেই জন্য তুমি অনেক সময়ই হচ্ছে ইন্ডিকেটেড রেট ল করে অ্যাকচুয়ালি অর্ডারটাকে পেতে পারবে না। তাহলে এই মেথডটা আছে, কিন্তু এই মেথডটা লোকে এখন আর কেউ ব্যবহার করেনি। সেটা 1850 যে এই মেথডটাকে ইউজ করা হতো, কিন্তু মডার্ন ডেতে এই মেথডটাকে ইউজুয়ালি লোকে জাস্ট মানে ফলো করে না। দেখো বোঝা গেল যে মেথড অফ ইন্ডিকেটেড রেট ল অ্যাকচুয়ালি মূল ফিলোসফিটা কি, এবং সেটাকে কেন ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলা হয়েছে, এবং এদের যে মেজর লিমিটেশনটা কি। ঠিক আছে, পরিষ্কার ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট যে মেথডটা আমরা পড়বো সেটাকে বলা হবে মেথড অফ হাফ লাইফ টাইম। মেথড অফ হাফ লাইফ টাইম। আচ্ছা, এই মেথডটা ভীষণ ভালো একটা মেথড। এই মেথডটা কিন্তু মানে এখনো ব্যবহার করা হয়। ধরো তুমি এরকম একটা রিয়াকশনই কনসিডার করেছো, ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্টর, অর্থাৎ এ থেকে প্রোডাক্ট, এরকম একটা রিয়াকশনই তুমি জাস্ট বেসিক্যালি কনসিডার করছো। আর এবারে যেটা অ্যাট t=0 মানে ইনিশিয়াল টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তুমি ধরো এ ধরে নিচ্ছ, আর প্রোডাক্টটা ধরো তোমার 0 হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটা আর অ্যাট এ টাইম টি এগুলো আমার লাগবে না, তবু যা লিখছি a-x, এটা ধরো কিছু একটা তৈরি হয়েছে, সেটা পরের কথা। আচ্ছা, এবারে যেটা মানে ব্যাপার সেটা হচ্ছে এই যে যদি এমন হতো যে ইফ n be the order of the reaction, then half life time হাফ লাইফ টাইমটা কি হয় না, টি হাফটা তুমি এইটা দেখেছো, এটা আমরা ভালো করে আলোচনা করেছি, এটা হচ্ছে 1/a⁴n-1 এর সঙ্গে প্রপোর্শনাল, এটা তুমি দেখেছো। হাফ লাইফ টাইমটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে কিন্তু এইরকম ভাবে রিলেটেড, টি হাফটা ইজ প্রপোর্শনাল টু 1/a⁴n-1, এটা হাফ লাইফ টাইম ইজ প্রপোর্শনাল টু 1/a⁴n-1, এটা ঠিক আছে, এটা তুমি দেখেছো। আচ্ছা, এবারে দেখো তাহলে টি হাফ যদি 1/a⁴n-1 এর সঙ্গে প্রপোর্শনাল হয়, তুমি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ধরে নাও কে। আমি বললাম যে লেট টি হাফটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট না, এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট টু দি পাওয়ার n-1, মানে যেখানে কেটাকে রেট কনস্ট্যান্টের সাথে গুলিয়ে ফেলানো যায় না, কে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। মানে আমরা যখন 0 অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এই বিভিন্ন রকম রিয়াকশন পরে nth অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে দেখেছিলাম, সেক্ষেত্রে আমি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তুমি এটা আমি বারবার বলতাম আর কি, যে টি হাফটা হচ্ছে 1/a⁴n-1 এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, হয় কে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর এবারে দেখো এখান থেকে তুমি প্রথম যে কাজটাকে করো সেটা হচ্ছে যে তুমি লগ নিয়ে নাও, ln টি হাফ, সেটা হচ্ছে ln k মাইনাস n-1 ln a
বা এইরকম ভাবে লিখতে পারো ln t হাফ, এটা যে ln k মানে এটা ডিনোমিনেটর ছিল সেটা মাইনাস হিসেবে লিখেছি আর কি, এটাকে তুমি প্লাস করে দিলে এটা 1 মাইনাস n ln a, তাহলে এইটা হচ্ছে তুমি লগ নিলে এরকম একটা ইকুয়েশন তুমি পাচ্ছ এটা। আচ্ছা এবারে দেখো এই তুমি যদি মানে সামহাও কোনো কারণে কিভাবে করবে সেটা আমি পরে বলছি, যদি ধরো সামহাও তুমি মানে কতকগুলো ডিফারেন্ট রান করলে উইথ ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে এ ধরো a1 a2 এইরকম করে কতগুলো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনে যদি টি হাফগুলো বের করে নিতে পারো, তাহলে টি হাফটা হচ্ছে টি হাফ 1 টি হাফ 2 করে টি হাফ এন যদি বের করে নিতে পারো, দেন তুমি কি করবে প্লট ln টি হাফ ভার্সেস ln a, এটা প্লট করলাম। প্লট করলে কি হবে দেখো, এই ছবি তোমায় বলে দিই এটাকে স্ট্রেট লাইন হবে যার স্লোপটা হচ্ছে 1 মাইনাস n আর ইন্টারসেপ্ট হচ্ছে ln k, তাহলে this gives a straight line with স্লোপটাই বেসিক্যালি দরকার, স্লোপটা হচ্ছে 1 মাইনাস n, তাহলে এইখান থেকে তোমার অর্ডার অফ দ্য রিয়াকশন এনটা তাহলে কি হয়ে গেল, এদিকে চলে গেল, এটা 1 মাইনাস স্লোপ হয়ে গেল। তাহলে দেখো তোমার অর্ডারটা বের করার একটা রাস্তা হচ্ছে তোমাকে ln t হাফ ভার্সেস ln a প্লট করতে হচ্ছে। মানে ধরো তুমি হয়তো এদিকে ln t হাফ, এদিকে হচ্ছে তোমার ln a প্লট করছো। আচ্ছা ধরো প্রথমে হচ্ছে যদি এরকম হতো তোমার এনটা লেসে 1 আর এনটা প্রথমে 0 বলি, এনটা যদি 0 হতো, আমি একটা জায়গা থেকে ধরো শুরু করছি, যদি এনটা তোমার 0 হতো তাহলে স্লোপটা কত, স্লোপটা +1 হতো, মানে এনটা 0 হলে স্লোপটা +1 হতো। আমি এই এক জায়গা থেকে শুরু করছি, বিভিন্ন জায়গা থেকে তুমি শুরু করতে পারতে, তাহলে n ইকুয়াল টু যদি 1 হতো, তাহলে n ইকুয়াল টু 1 হলে কত হতো, 1 মাইনাস 1 হতো, স্লোপটা তোমার 0 হয়ে যেত। তাহলে যদি তোমার n ইকুয়াল টু তোমার 2 হতো তাহলে স্লোপটা কত, -1 হতো। তার মানে ln t হাফ ভার্সেস ln a যখন তুমি করছো তার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে তুমি দেখো তুমি বেসিক্যালি বিভিন্ন, আমি একই পার্টিকুলার পয়েন্ট থেকে করাটা আমার ঠিক হচ্ছে না, একই পার্টিকুলার পয়েন্ট থেকে করছি জাস্ট মানে তোমাকে এইটুকু বোঝানোর জন্য আর কি। সেটা হচ্ছে যে n এর ভ্যালুটা জাস্ট কি তার উপরে নির্ভর করে কিন্তু স্লোপটা পাল্টাবে, কারণ কিছুই না, তুমি যেটা দেখতে পাও যে ধরো ফার্স্ট অর্ডার রিয়াকশন যদি হয়, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে টি হাফটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, বা ফার্স্ট জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে টি হাফটা হচ্ছে এ এর সঙ্গে প্রপোর্শনাল হয়, বা সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে টি হাফটা তোমার এ এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে সেইগুলো এখানে ম্যানিফেস্টেড হচ্ছে বা রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে ln টি হাফ ভার্সেস ln a যখন তুমি প্লট করবে, একটা স্পেসিফিক অর্ডার অফ দ্য রিয়াকশনের জন্য একটা স্পেসিফিক স্লোপ তুমি পাবে। এবার বিভিন্ন অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্লোপ পাচ্ছ। তাহলে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে পজিটিভ স্লোপ যেটা হচ্ছে 1, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে স্লোপটা হচ্ছে তোমার 0 হচ্ছে, সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে স্লোপটা তোমার -1 হচ্ছে অ্যান্ড সো অন। তাহলে এইভাবে তোমাকে জাস্ট যেটা করতে হচ্ছে মানে হাফ লাইফ টাইম মেথড দিয়ে তোমাকে অর্ডার অফ দ্য রিয়াকশন থেকে ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা এইগুলো ল্যাবরেটরিতে সার্টেনলি করা হবে, কারণ সেখানে তোমাকে অনেকটা সময় দেওয়া হবে যেখানে তুমি কতগুলো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনে টি হাফটাকে বের করতে পারছো। আচ্ছা এবারে অল্টারনেটিভলি তুমি যে কাজটাকে করতে পারতে সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করার জন্য, বা পরীক্ষায় যখন তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম দেবে এইরকম ভাবেই করতে হয়। অল্টারনেটিভলি দেখো একটা হতে পারে, সেটা হচ্ছে তুমি ধরো জাস্ট দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন টি হাফটাকে বের করে নাও, মানে আমি জাস্ট যে কোনো দুটো ভ্যালুকে এক্সপ্লোর করছি। হ্যাঁ বলো স্যার, বলছিলাম স্যার ওই গ্রাফটাতে স্যার n ইকুয়াল টু 0 হবে না স্যার ওটা, মানে n ইকুয়াল টু 0 হলে স্যার এই x অ্যাক্সিসের প্যারালাল ওটা n ইকুয়াল টু 0 হবে না স্যার, স্লোপ 0 হলে না 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 দেখো এই দেখো স্লোপটা কি, স্লোপটা হচ্ছে 1 মাইনাস n, তাই তো? ও এইটা বলছো? হ্যাঁ স্যার, স্লোপটা হচ্ছে তোমার 1 মাইনাস n, তাহলে n ইকুয়াল টু ওই আচ্ছা ওইখানে লেখাটা ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ মানে স্লোপটা হচ্ছে পজিটিভ হচ্ছে না, ঠিকই তো লিখেছিলাম, কি হলো বাবা, ও ঠিকই তো, কি আর কাটালে কেন? দেখো না এখানে n ইকুয়াল টু 0 হলে স্লোপটা কত 1, তাহলে n ইকুয়াল টু 0 যখন, তখন যে স্লোপটা
সেটা হচ্ছে 1। আচ্ছা n ইকুয়াল টু যখন 1 ধরো, n ইকুয়াল টু 1 হলে স্লোপটা হচ্ছে তোমার 0, তাহলে এখানে স্লোপটা হয়ে গেল কত তোমার 0, সেখানে তো প্যারালাল টু ln a অ্যাক্সিস হলো। আর যখন তোমার n ইকুয়াল টু 2, তাহলে n এর জায়গায় 2 বসাও, তাহলে স্লোপটা কত হয়ে যাচ্ছে -1 হয়ে যাচ্ছে না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার, সরি। আচ্ছা এবার দেখো অল্টারনেটিভলি দেখো, আমি দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনের কথা ভাবছি, মানে হোয়েন এটা হচ্ছে তোমার লেসে a1, দেন ধরে নাও টি হাফটা হচ্ছে তোমার টি হাফ 1, আর যখন এটা হচ্ছে তোমার a2, তখন ধরে নাও টি হাফটা হচ্ছে টি হাফ 2। তাহলে এবারে এই যে ইকুয়েশনসটা পেয়েছো, তোমার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে কি পাচ্ছ, তাহলে এইখান থেকে তুমি যেটা পাবে ln টি হাফ 1টা সেটা বেসিক্যালি ln k প্লাস 1 মাইনাস n ln a1, আর এইখান থেকে যেটা পাচ্ছ ln টি হাফ 2টা হয়ে গেল ln k প্লাস 1 মাইনাস n ln a2। এই যে মানে আমি যদি এই ইকুয়েশনটাকে 1 নম্বর বললাম, ধরো এটাকে 2 নম্বর ইকুয়েশন বললাম, ফ্রম ইকুয়েশন 2 তুমি এটা পাচ্ছ। এগুলো কোথা থেকে পেলে না, ফ্রম ইকুয়েশন 2। তাহলে এই ইকুয়েশনে এর জায়গায় a1 যখন বসালাম, তার টি হাফের জায়গায় টি হাফ 1 বসালাম, এর জায়গায় a2 যখন বসালাম, টি হাফের জায়গায় টি হাফ 2 বসালাম, এটা হলো। তাহলে এটা ধরো দুটো ইকুয়েশন তুমি পাচ্ছ, এটা একটা ধরো 3 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 4 নম্বর ইকুয়েশন। এবার 3 থেকে 4 বিয়োগ করো, তাহলে ফ্রম ইকুয়েশনস 3 and 4 তুমি কি পাচ্ছ, বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে ln টি হাফ 1 মাইনাস ln টি হাফ 2, এটা করলে কত দাঁড়াচ্ছে দেখো, 1 মাইনাস n যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে ln a1 মাইনাস ln a2, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত 1 মাইনাস n, এটা হয়ে গেল ln টি হাফ 1 বাই টি হাফ 2, এটা হলো, আর নিচে হলো ln a1 বাই a2, এটা হলো। তাহলে এখান থেকে তুমি nটা কত পেয়ে গেলে না, 1 মাইনাস ln টি হাফ 1 বাই টি হাফ 2 ডিভাইডেড বাই ln a1 বাই a2। এই নিউমেরিক্যাল প্রবলেম করার সময় না তোমাকে এরকম ভাবে দিয়ে দেবে যে তোমার একটা সার্টেন ইনিশিয়াল কনসেন্ট্রেশন a1 এর টি হাফ বলে দেবে, অন্য একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন a2 তে তোমার টি হাফ বলে দেবে, তুমি যে সেই ফর্মুলায় বসাবে, বসিয়ে তুমি অর্ডারটাকে পেয়ে যাবে। আচ্ছা এখানে একটা কথা বলি যে তোমার টি হাফ কি করে পেতে হয়, টি হাফ পাওয়ার রাস্তাটা কি না, এক্সপেরিমেন্টে টি হাফ পেতে গেলে তোমার সেই ওই এক কাজটা কি, তুমি কোন একটা পার্টিকুলার রিয়াকশন তুমি নাও, সেই পার্টিকুলার রিয়াকশনে হচ্ছে যে কত করে ডিফারেন্ট টাইমে তুমি কনসেন্ট্রেশনে মাপো, যখন টাইম t1 কনসেন্ট্রেশন c1, যখন টাইম t2 কনসেন্ট্রেশন c2, যখন টাইম tn কনসেন্ট্রেশন যে cn, সেই ভ্যালুগুলো তোমাকে প্রথমে পেয়ে নিতে হবে। যখন টাইম t1 তখন c হচ্ছে c1, যখন টাইম t2 কনসেন্ট্রেশন c2, এইভাবে করে যখন টাইম ধরো tn তখন কনসেন্ট্রেশন cn। তাহলে এবারে তুমি কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ভার্সেস টাইম তুমি প্লট করো, প্লট করলে তুমি এরকম একটা ছবি পেলে, যেখানে t ইকুয়াল টু 0 তে যে কনসেন্ট্রেশনটা সেটা তোমার a। এবার হাফ লাইফ টাইম পাবে কি করে তুমি, হাফ লাইফ টাইম পেতে গেলে তোমাকে যেটা করতে হচ্ছে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যখন ইনিশিয়াল ভ্যালু অর্ধেক হচ্ছে, তার যে করেসপন্ডিং টাইমটা আর কি, সেই টাইমটা হচ্ছে তোমার বেসিক্যালি টি হাফ হয়ে যাচ্ছে। তারপরে দেখো যে কোনো একটা পার্টিকুলার টি হাফ পেতে গেলেই কিন্তু তোমাকে একটা ফুল রান তোমাকে করতে হবে। তা তোমাকে একটা পার্টিকুলার রান করতে হলে যে রানে হচ্ছে কতগুলো ডিফারেন্ট টাইমে কনসেন্ট্রেশন মেপে তোমাকে এরকম কনসেন্ট্রেশন ভার্সেস টাইম ছবি আঁকতে হবে। সেই ছবি থেকে তুমি পরিষ্কার দেখতে পাবে যখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ইনিশিয়াল ভ্যালুর অর্ধেক, অর্থাৎ সিটা হচ্ছে a/2 হচ্ছে, তখন তার যে করেসপন্ডিং টাইমটা সেটা হচ্ছে তোমার টি হাফ। তাহলে এইরকম করে তোমাকে দেখো এই যে সেকেন্ড মেথডটা, অর্থাৎ এই ফর্মুলাটাকে ইউজ করতে গেলে তোমাকে কিন্তু অন্ততপক্ষে দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনে হচ্ছে তোমাকে এই কাজটাকে করতে হবে আর কি। আমি এখানে একটার জন্য দেখিয়েছি, তাহলে আর একটার জন্য কিন্তু তুমি করতে, মানে ধরো আমি কথা বলছি, এটা হয়তো মানে রান 1-এ হয়তো এরকম হলো, যেখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন লেসে আমি বলছি এটা a1 ছিল, এটা a1/2, সেখান থেকে তুমি এটা পেয়ে গেছো টি হাফ 1 পেয়ে গেছো। এবার আর একটা রান তুমি নাও, রান 2,
রান টুতেও ঠিক একই রকম করে বিভিন্ন টাইমগুলো নাও, এটা T1 প্রাইম, এটা T2 প্রাইম, ডট 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 করে Tn প্রাইম, এখানে কনসেন্ট্রেশন ধরে নাও C1 প্রাইম, C2 প্রাইম, ডট 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 করে তুমি বেসিক্যালি Cn প্রাইম পেলে করে। তাহলে ধরো তুমি আর একটা ছবি আঁকলে, সরি, ধরো আর একটা তুমি ছবি আঁকলে, ধরো এই একটা ছবি, এটা হচ্ছে অন্য একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরো A2 নিয়ে, তার অর্ধেক মানে কতটা হচ্ছে না, ধরো এইটা, হ্যাঁ, তার অর্ধেক ধরো তোমার এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি A2/2, এটা A2/2, তাহলে তার যে করসপন্ডিং কনসেন্ট্রেশনটা এইটা হয়ে যাচ্ছে তোমার T²। তাহলে তুমি আরেকটা রান, একই ছবিতে আমি দেখাচ্ছি আর কি, তাহলে আরেকটা রান তুমি করলে যেখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন A2 দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এরকম একটা তুমি কনসেন্ট্রেশন প্রোফাইল পেয়েছো। তাহলে একটা সার্টেন টাইম যখন T²2 হচ্ছে, তখনই হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ইনিশিয়াল ভ্যালু অর্ধেক হয়ে যায়, তাহলে এখান থেকে T²2 পেয়ে গেলে। তাহলে এরকম দুটো রান করে দুটো ছবি এঁকে বা একই ছবিতে তুমি জাস্ট দেখিয়ে সেখান থেকে তোমাকে ওই এগুলো পেতে হবে, দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের T²গুলো পেতে হবে, তারপরে ফর্মুলায় বসাতে হবে, বসিয়ে তুমি অর্ডারটাকে বের করে ফেলতে পারবে। মানে কাজ আছে কিন্তু, মানে এমন নয় যে একদম জাস্ট উপরে হয়ে গেল, অনেকটা সময় ধরে কিন্তু তোমাকে এই কাজটাকে করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পরিষ্কার কিভাবে হাফ লাইফ মেথড অফ হাফ লাইফ টাইমটা কাজে লাগিয়ে তুমি অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস বের করছো। কারো কোনো অসুবিধা আছে বলো? ঠিক আছে তো? স্যার এই পাতাটা একটুখানি রাখুন। এইটা রাখবো না আগেরটা? না না স্যার, ওই যে পাতাটা, হ্যাঁ এই পাতাটাই। হ্যাঁ স্যার হয়ে গেছে। এটা কারো অসুবিধা আছে? যা না বলুন, স্যার। অসুবিধা নেই তো? আচ্ছা, চলো আচ্ছা, এবার লাস্ট মেথডটা চলে আসি, সেটা হচ্ছে মেথড অফ আইসোলেশন। কেন এরকম হচ্ছে? মেথড অফ আইসোলেশন, আচ্ছা এইটা কিছুই না, মানে এটা মানে অলরেডি আমাদের বলা আছে, আমরা কাছে একটুখানি কথা বলে নিলেই হয়ে যাবে। দেখো এই যে আগের যে তিনটে মেথড তুমি ইউজ করলে, সেই তিনটে মেথডে দেখো সিঙ্গেল রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট হচ্ছে, তার জন্য কিন্তু সেই মেথডগুলো অ্যাপ্লিকেবল। তাহলে প্রিভিয়াস থ্রি মেথডস যেটা আমি ডিসকাস করলাম আর অ্যাপ্লিকেবল কখন, মানে প্রিভিয়াস থ্রি মেথডস আর অ্যাপ্লিকেবল কখন না, when there is only one reactant involved। যদি একটা রিঅ্যাকট্যান্ট ইনভলভ থাকে তাহলে তাকে প্রত্যেকটাই এ থেকে প্রোডাক্ট আমি কনসিডার করেছি। তাহলে আগের তিনটে মেথড অ্যাপ্লিকেবল যখন অনলি ওয়ান রিঅ্যাকট্যান্ট ইজ ইনভলভ। এবার এখন তুমি কনসিডার করো, লেট আস কনসিডার এ রিঅ্যাকশন ইনভলভিং মোর দেন ওয়ান রিঅ্যাকট্যান্ট। তাহলে আমি এরকম বললাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট ডট, এইখান থেকে ধরো তোমার একটা প্রোডাক্ট হচ্ছে এরকম একটা রিঅ্যাকশন। এইটা আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে হয়তো এরকম বললাম যে একটা সার্টেন টাইম হয়তো মানে আচ্ছা প্রথমে T=0-তে ধরে নাও এ এর কনসেন্ট্রেশন এ ছিল, বি এর কনসেন্ট্রেশন বি ছিল, সি এর কনসেন্ট্রেশন সি ছিল, অ্যান্ড সো অন। এইটা আর অ্যাট এ টাইম টি ধরে নাও এটা a - x হয়েছে, আমি স্টোইচিওমেট্রিগুলো একই রেখেছি, এটা ধরো b - x হয়েছে, এটা ধরো c - z হয়েছে, স্টোইচিওমেট্রিটা এক রেখেছি বলে এরকম করে করছি আর কি। তাহলে এবারে এই যে তোমার ডিফারেন্সিয়াল রেট ল, যেটা রেট ল বা রেট অফ দ্য রিঅ্যাকশন যাই বলো না কেন, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন বা ডিফারেন্সিয়াল রেট ল যেটা আর কি, এইটা সরি এটা x লিখবো আর কি আমি,
তার ডিফারেন্সিয়াল রেট ল ভেলোসিটিটা সেটাকে তুমি জাস্ট যেভাবে কিছু ডিএক্স বাই ডিটি বা কিছু একটা লেখো, সেটা কি হবে কে ইন্টু এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ধরে নাও আলফা, বি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ধরে নাও বিটা, সি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ধরে নাও গামা ডট 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 ডট, যেখানে আলফা বিটা গামা এরা কি, এরা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ বি সি রেসপেক্টিভলি। তাহলে যদি তোমার অনেকগুলো রিয়াক্ট্যান্ট ইনভলভ থাকে তার প্রত্যেকটা রিয়াক্ট্যান্টের জন্য আলাদা আলাদা অর্ডার হবে এবং সেই মতো করে তুমি জাস্ট একটা ডিফারেন্সিয়াল রেট লটা পেয়ে যাবে। আচ্ছা, এবারে কথা কেটা হচ্ছে যে যদি এরকম হতো যে ধরো ইফ concentration of all other reactants except A is taken in huge excess, যদি তুমি এরকম করতে যে এটা বাদ দিয়ে বাকিদের কনসেন্ট্রেশনকে তুমি হিউজ এক্সেস নিতে, দেন তুমি কি পেতে, দেন যেটা একটা এফেক্টিভ ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস তুমি পেতে বেসিক্যালি কে এই বি টু দি পাওয়ার বিটা হতো, সি টু দি পাওয়ার গামা হতো, ইন্টু এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আলফা হতো। তার মানে বেসিক্যালি এটা হতো কি একটা কে এফেক্টিভ ইন্টু এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আলফা হতো, মনে আছে? যেটা বেসিক্যালি তোমার সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন আমরা আলোচনা করে দিয়েছিলাম। তাহলে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন মানে যদি অনেকগুলো রিয়াকশন ইনভলভ থাকে তাহলে একটা বাদ দিয়ে বাকিগুলো যদি হিউজ এক্সেস থাকে তাহলে ওভারঅল রেট অফ দ্য রিয়াকশনস কিন্তু ওই যার কনসেন্ট্রেশনটা কম তার উপরে নির্ভর করবে। তাহলে দেখো এখন যেটা হয়ে গেল যে মানে ওই সকালে একটা স্পেসিফিক রিয়াকশন এ বাদ দিয়ে বাকিগুলোকে তুমি যদি হিউজ এক্সেস নাও তাহলে ওভারঅল রেট অফ দ্য রিয়াকশনস কিন্তু ওই এ যেটা যার কনসেন্ট্রেশনটা কম আছে তার ইনস্ট্যান্টিনিয়াস কনসেন্ট্রেশনের উপরে জাস্ট নির্ভর করছে। এবারে এখন কি হয়ে গেল, এখন তো সিঙ্গেল রিয়াকশন ইনভলভ হলে যেমন দেখতে হতো সেরকম হয়ে গেছে। তাহলে নাও alpha can be determined using any of the three methods we have already discussed. আমরা যে আগে যে তিনটে মেথড অর্ডার বের করা তোমাকে শেখালাম তার যে কোনো একটা মেথড ইউজ করে তুমি আলফাটাকে বের করে নিতে পারবে। কারণ এখন যদিও অনেকগুলো রিয়াকশন ইনভলভ আছে কিন্তু যখন একজন বাদ দিয়ে বাকিগুলো হিউজ এক্সেস থাকতে সেটা এফেক্টিভলি একটা সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট করলে যেমন দেখতে হয় একদম সেই জায়গায় তুমি চলে আসতে পারছো, যেটাকে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন বলে। সেখান থেকে তুমি আলফাটা পেয়ে গেলে। তাহলে দেখো, তাহলে যদি তোমাকে মানে আলফাটা পেতে হয় তাহলে মানে যার পাওয়ার আলফা সেই রিয়াকশনটা বাদ দিয়ে বাকিগুলোকে তুমি প্রচুর নিয়ে নাও, তাহলেই হচ্ছে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক Similarly, beta, gamma, etc. can be determined. আর তোমাকে যদি বিটা পেতে হয় তুমি কি করবে, বি এর কনসেন্ট্রেশনটা বাদ দিয়ে বাকিদের কি হিউজ এক্সেস নাও, তাহলে বিটা পেয়ে যাবে। যদি গামা পেতে হয় তখন তোমাকে কি করতে হবে, সি এর কনসেন্ট্রেশনটা কম নিয়ে বাকিগুলো তুমি হিউজ নাও, তাহলে তুমি গামা পেয়ে যাবে। তার মানে যে রিয়াকশনটার রেসপেক্টে অর্ডার তোমাকে বের করতে বলছে সেই রিয়াকশনটা বাদ দিয়ে বাকিগুলোকে তুমি হিউজ নাও, তাহলে বাকিগুলো একটা লেভেলিং এফেক্টের মতো সে দেখবে আলটিমেটলি ডিফারেন্সিয়াল রেটটা কন্ট্রিবিউট করছে না, তারা একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হচ্ছে। তখন সেখান থেকে আলফা বিটা গামা ইত্যাদি পেয়ে গেলে তাহলে নাও ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন কি হবে, নাও ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন এন যদি তুমি বলো সেটা আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডট 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 হয়ে যাবে। তাহলে এই যে মেথডটা সেই মেথডটা হচ্ছে তোমার মেথড অফ আইসোলেশন। মানে কেন এই মেথড অফ আইসোলেশন এরকম নামটা বলা হচ্ছে দেখো, মানে বেসিক্যালি কি হচ্ছে না, তুমি যদি এরকম করতে যে এ প্লাস বি, এ বি সি এরা সবাই ছিল, এবার তুমি এ বি সি আলাদা করে ফেললে, মানে শুধু এ রেখেছো বি আর সি নাওনি, যদি এরকম করতে তাহলে কিন্তু রিয়াকশনটাই ঘটতো না। এবারে কিন্তু আলটিমেটলি দেখো, আলটিমেটলি যেটা হয়েছে যে তোমার মানে ডিফারেন্সিয়াল রেট লটা বা পরবর্তীকালে ইন্টিগ্রেটেড রেট লটা যদি দেখো সেইটাই কিন্তু তোমার ওই যেটা কম পরিমাণ আছে মানে একজন তার কনসেন্ট্রেশনটা ইনভলভ, মানে অ্যাজিভ যেন আমি বি এবং সিটাকে হিউজ এক্সেস দিয়ে এটাকে আইসোলেট করে ফেলেছি, কিন্তু এটা ফিজিক্যাল আইসোলেশন নয়। মানে সত্যি সত্যি এ বি সি যদি তুমি ফিজিক্যালি আইসোলেট করে ফেলতে পারতে তাহলে কিন্তু রিয়াকশনটাই ঘটতো না, কারণ রিয়াকশন করতে গেলে এর সঙ্গে বি এবং সি লাগে।
তুমি আইসোলেট করছো না, কিন্তু স্টিল আইসোলেশনের এফেক্টটা পাচ্ছ, কিন্তু বি এবং সি তাদেরকে তুমি হিউজ নাও। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। হিউজ যদি নাও, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো তুমি ওই ফিজিক্যাল আইসোলেট না করেও তোমার অ্যাজিভ মানে হচ্ছে আইসোলেট করা হচ্ছে আর কি। এইটা মানে দেখবে ধরো মানে এরকম হলো যে একটা দেশ আছে, যে দেশে হচ্ছে সবাই ডিজনেস্ট, একজন অনেস্ট, সে কিন্তু একটা স্পেশাল ক্রেডিট পাবে। আবার একটা দেশ আছে ধরো যেখানে সবাই তোমার অনেস্ট, একজন ডিজনেস্ট, সেও কিন্তু একটা স্পেশাল ক্রেডিট পাবে, তাকে দেখবে নতুন করে ভাবতে হচ্ছে। বা ধরো এরকম একটা হলো কোন একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে হয়তো কয়েক হাজার লোক সেখানে প্রেজেন্ট, আর সেখানে একজন সেলিব্রিটি ধরো আছে, তাহলে প্রচুর লোক আছে কিন্তু সেলিব্রিটি একজন আছে, হ্যাঁ, তাহলে দেখবে সেই সেলিব্রিটি একটা স্পেশাল স্ট্যাটাস পেয়ে গেল। আবার উল্টোটা হয় যে হয়তো তুমি দেখা গেল যে একটা সেলিব্রিটিদের কোনো একটা বিয়ে বাড়ি বা কিছু একটা হচ্ছে, হ্যাঁ, যেখানে সবাই সেলিব্রিটি, সবাইকেই মোটামুটি মানে টিভির পর্দায় দেখা যায় বা তাদের পিএসসিতে তাদের নাম থাকে, এবার সেখানে একজন খুব সাদামাটা লোক ধরো লুঙ্গি পরে চলে গেছে, সে কিন্তু স্পেশাল ক্রেডিট পাবে। তাহলে একটা একটা প্রচুর চাষিবাসী মানুষ আছে, প্রচুর লুঙ্গি পরা লোক আছে, সেইখানে একজন সাহেব শুভ লোক গেল, তাহলে সে একা আছে, বাকিরা প্রচুর আছে, সে একটা আলাদা ক্রেডিট পাবে। আবার উল্টো দিকে তুমি দেখবে মানে তাকে আলাদা করে চিনতে পারা যাবে। আবার উল্টো দিকে সবাই সাদা চামড়া, সব সব প্রচুর সাহেব আছে, বেশ সাজুগুজু করে সুন্দরভাবে আছে, সেখানে একজন বেশ লুঙ্গি পরে দাড়ি ফাড়ি নিয়ে কাদামাটা মেখে একজন লোক তারা সেখানে হাজির হয়ে গেছে, তাকে কিন্তু তোমার আলাদা করে চোখে পড়বে। তার মানে আলাদা করে চোখে পড়তে গেলে যাকে তুমি চোখে ফেলতে চাইছো তাকে বাদ দিয়ে বাকিদের তুমি অনেক নাও, তাহলেই তুমি দেখবে আলাদা করে তোমার চোখে পড়বে। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এইখানে দেখো তুমি আইসোলেট না করে তুমি আইসোলেট করে ফেললে অ্যাজিভ জানা করে, এই যে মেথডে তুমি যে অর্ডারটাকে ডিটারমাইন করছো সেটা হচ্ছে মেথড অফ আইসোলেশন। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দেখো এই চারটে মেথড, তাহলে আমি শুরু থেকে এটা বলেছিলাম যে একটা তোমার রিয়াকশন, যেখানে তোমার রিয়াকশন অফ মডারেট রেট আর কি, তার অর্ডার বের করার জন্য বেশ কিছু কমন মেথডস আছে, তার মধ্যে চারটে কমন মেথড, সেই চারটে কমন মেথডের যে মূল ফিলোজফিটা বা মূল প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা আমরা বললাম। দেখো তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি, মানে কারো বুঝতে অসুবিধা হলো নাকি? এটা আচ্ছা, বলো আর কারো কিছু অসুবিধা আছে? মানে যা বলেছি সবটা পরিষ্কার তো সবার জন্য? সবটা পরিষ্কার একদম? কোথায় কোনো ধোঁয়াশা বা অসন্তুষ্টি কিছু নেই তো? না স্যার। না, এক সেকেন্ড।